মধ্যগ্রীষ্মের শহর কলকাতায় বাস করা প্রায় অসহ্য হয়ে ওঠে। রোগভোগও এই সময় মাথার চারা দিয়ে ওঠে খুব করে। সেই জন্য জনাব আব্দুল লতিফ খান বাহাদুর কিছুদিনের জন্য তার জমিদারি পরিদর্শনে যাবেন ঠিক করলেন। মুর্শিদাবাদে গঙ্গাতটে তাঁদের সুবৃহৎ প্রাসাদ আছে। যতই গ্রীষ্ম থাকুক, সন্ধ্যাকালে নদীবক্ষ থেকে ছুটে আসা শীতল সুবাতাস সেখানে প্রাণ জুড়িয়ে দেয়। তাছাড়া এই সময় আম কাঁঠাল ওঠে খুব। জমিদারিতে থাকলে সেগুলি টাটকা পাওয়া যায়। আব্দুল লতিফ ভোজন রসিক। প্রতিটি ঋতুর ফলমূল তিনি পরিপাটিভাবে উপভোগ করেন। খান বাহাদুরের এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক উদ্যোগ আয়োজন লাগে। অন্দরমহলে ৩ বেগম, তাঁদের লটবহরই তো অফুরন্ত। তাছাড়া প্রচুর লোক লস্কর ও খান বাহাদুরের নিজস্ব সরঞ্জাম। সপ্তাহখানেক ধরেই কোচগাছ চলছে। খান বাহাদুরের নিজস্ব পেয়ারের ভৃত্য মির্জা খুশবু খত কাজকর্মে অতি দক্ষ। তার মনিবের কখন কোন জিনিসের প্রয়োজন সে সব তার নখদর্পণে। নবাব সব ব্যাপারে তার ওপরেই নির্ভর করেন। যাত্রার দিন আসন্ন। একদিন বিকেলে নিদ্রাভঙ্গের পর জনাব আব্দুল লতিফের মনে হলো কি যেন একটা বাদ থেকে যাচ্ছে, কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে, অথচ কিছুতেই সেটা মনে পড়ছে না। আব্দুল লতিফ হাঁক দিলেন, মির্জা, মির্জা। মির্জা খুশবুখত প্রায় সঙ্গে সঙ্গেই ধুমায়িত আলবোলা নিয়ে উপস্থিত হলো। দিবানিদ্রার পর তার প্রভুর প্রথমেই ওইটা দরকার হয়। আলবোলার নলে টান দিয়ে লতিফ সাহেব বলল, মির্জা, সব ঠিকঠাক বন্দোবস্ত করেছিস? মির্জা সেলাম ঠুকে বলল, জি সরকার, কাল সুবে সুবে আমরা বেরিয়ে পড়ব। কোনো জিনিস ভুল হয়নি তো? নেই সরকার, বেগম সাহেবাদের জন্য 3 তানজাম, আপনার ল্যান্টো সব তৈয়ার। তবু কি যেন একটা গলত হয়ে যাচ্ছে। নেহি সরকার, হ্যামিল্টন কোম্পানির কাছে খবর পাঠানো হয়েছিল, সেই কোম্পানির লোক 5 পেটি শরাব দিয়ে গেছে। সে তো বুঝলুম, আর কিছু ভুল হয়নি? আপনার চাগসিয়া টোপি পছন্দ নয়, তাই পঞ্চাগসিয়া টোপি বানানো হয়েছে। সে টোপি তো আপনি আজ সকালেই মাথায় পরে দেখে নিয়েছেন। প্রজাদের সামনে ওই পঞ্চাগসিয়া মাথায় দিয়ে বসবেন। সে তো বুঝলুম, তবু কি যেন ভুল হয়ে যাচ্ছে। আপনি কোন কাওয়া আর পঙ্কতের কথা বলেছেন না? তাও নেওয়া হয়েছে। আসলে লখনৌর চিজ। আপনি পঙ্কত ওড়াবেন আর প্রজাদের তাক লেগে যাবে। মুর্শিদাবাদে আগে কেউ কঙ্কাওয়া পঙ্কত দেখেনি। সে ঠিক আছে, আর কিছু ভুল হয়নি? নেই সরকার, সব ঠিক আছে। কাল আমরা যাব। শেখ ইমদাদ এবারই পাহারা দেবে। আর কিছু ভুল হয়নি? ঠিক বলছিস? হঠাৎ মির্জা খুশবু খোতার মুখখানি সাদা হয়ে গেল, দৃষ্টি একেবারে বিহ্বল। সে মাটিতে বসে পড়ে বলল, গোলামের গুস্তাকি মাফ করবেন সরকার, এত বড় গলত কি করে হলো আমি নিজেই জানি না। সব করেছি শুধু ভকিল সাহেবকেই এখনো কোনো খবর দেওয়া হয়নি। আপনি 1-2 মাসের জন্য বাইরে থাকবেন, অথচ ভকিল সাহেব তা জানবেন না, এ কি হয়? আব্দুল লতিফ হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তবে পেত্তমিজ, তোর গর্দান নেওয়া উচিত। ভকিল সাহেবের পরামর্শ না নিয়ে আমি 1 পা চলি না। আর সেই তাঁকেই এখনো খবর দিসনি? আমি মনে না করিয়ে দিলে কি হতো? মির্জা মাটিতে শির ঠেকিয়ে অপরাধীর মতো বলল, জি সরকার, সত্যিই বড় ভুল হয়ে গেছে। যা, এক্ষুনি ভকিল সাহেবের কাছে এত্তেলা পাঠিয়ে দে। খবর পেয়ে সেদিন সন্ধ্যার সময়ে এসে হাজির হলেন মুন্সি আমির আলী, হাতে একটি রূপো বাঁধানো ছড়ি, মুখখানি রাগত। বৈঠকখানা ঘরে বসে ছড়িখানা কোলের উপরে রেখে তিনি বললেন, লতিফ সাহেব, আমি জানতুম তুমি দিল দরিয়া ভোলা ভালা লোক, কিন্তু তুমি যে এমন বেওয়াকুফ তা জানা ছিল না। জনাব, এমন কথা বললেন কেন? কি বেওয়াকুফি করেছি আমি? আমির আলী বললেন, বেওয়াকুফি করনি? 100 বার বেওয়াকুফি। তুমি হুট করে মুর্শিদাবাদ যাচ্ছ, দেশের অবস্থা জানো? দেশের কি অবস্থা? দেশের যাই অবস্থা হোক, আমি নিজের জমিদারি দেখতে যেতে পারবো না? জমিদারি দেখতে যাবে? বেগম সাহেবদের সঙ্গে নিয়ে যাচ্ছ আশা করি। তাঁদের ছেড়ে তো তুমি 1 পাও নড়ো না। পাহারাদার বরকন্দাজ যাচ্ছে কজন? আব্দুল লতিফ হাঁক দিয়ে জিজ্ঞেস করলেন, মির্জা, কতজন ব্যবস্থা করেছিস? মির্জা খুশবুখত জানালো যে 40 জন সশস্ত্র বরকন্দাজ পাহারাদার হয়ে সঙ্গে যাবে। তাদের 10 জনের কাছে বন্দুক আছে। আব্দুল লতিফ বললেন, কত বৎসর?
30 জন বরকন্দাজ ছিল। এবার পাহারা আরও জোরদার করা হয়েছে। মুন্সি আমির আলী চিবিয়ে চিবিয়ে বললেন, যত বেশি বরকন্দাজ নেবে তত বেশি যে তোমার বিপদ। সে কথা বুঝার মতো বুদ্ধিও তোমার নেই লতিফ খাঁ। মুসলমান এখন হাতিয়ার নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। তোমার 40 জন বরকন্দাজকে হাতিয়ার নিয়ে লম্ফঝম্প করতে দেখলে গোরা সিপাহীরা তাদের একেবারে খতম করে দেবে, তোমার জেনানাদের বেইজ্জত করবে। তাই তুমি চাও? হে কি কথা বলছেন মুন্সি সাহেব, গোরা সিপাহীরা মারবে? বছর বছর খাজনার মোহর পৌঁছে দিই, তবু মারবে কেন? সাদে কি তোমায় বেওকুফ বলেছি? গদর শুরু হয়ে গেছে, শোনোনি? মুসলমান আর ইংরেজ এখন পরস্পরের দুশ্মন। একজন হাতিয়ারধারী মুসলমান দেখলেই ইংরেজ তাকে মনে করে বাগি সিপাহী। দিল্লি স্বাধীন হয়ে গেছে, সেখানে আর একজনও ফিরিঙ্গি নেই। দিল্লির লাল কেল্লার মনোস নদে আবার বসেছে স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফর। সারা হিন্দুস্তান জুড়ে লড়াই শুরু হয়ে গেছে। আর এখন তুমি আওরতদের নিয়ে মুর্শিদাবাদে চলেছ হাওয়া খেতে? মুন্সি সাহেব, আপনি বলছেন সারা হিন্দুস্তানে আবার মুসলমান রাজ্য কায়েম হবে? আলবত হবে। ইংরেজ কতখানি ভয় পেয়ে গেছে তুমি জানো না? সব জায়গায় তারা পিছু হটছে। এই তো গত ইখতিয়ারের দিন কলকাতায় কি কাণ্ড হলো, তাও তুমি শোনোনি বোধ হয়। বলুন বলুন মুন্সি সাহেব, সব খুলে বলুন। মুন্সি সাহেব সবিস্তারে মিরাটের ঘটনা, দিল্লি অভিযান এবং দিল্লি দখলের কাহিনী শোনাতে লাগলেন। এই সময় অদূরে তীক্ষ্ণ কণ্ঠে কান্নার আওয়াজ উঠতেই লতিফ খাঁ বিরক্ত বোধ করলেন। মির্জাকে ডেকে জিজ্ঞেস করলেন, কে কাঁদে রে এই অসময়ে? মির্জা বলল, সরকার, ওরা পাশের বস্তির বেহুদা ছেলে মেয়ে। এই সময় ওদের বাপ মা ওদের ক্ষুধার খাদ্য দিতে না পেরে পেটায়, তাই ওরা কাঁদে। অসহিষ্ণুভাবে আব্দুল লতিফ বললেন, তুই জানিস না আমি কান্না সহ্য করতে পারি না? থামা ওদের, যা বস্তির সব কটা লোককে একটা করে টাকা দিয়ে আয়। মুন্সি আমির আলী আজ একটা বিরাট সুসংবাদ শুনিয়েছেন। শেখ ইমদাদ, খতলু আর হেদায়েতকে ডাক, তোরাও এসে শোন। তার আগে বস্তির সবাইকে টাকা দিয়ে বলবি মেঠাই কিনে খেতে, আর বলবি এরপর আর কোনো দিন যেন না কাঁদে। মুসলমানের এখন কান্নার সময় নয়, সব মুসলমানকে ঈমান রক্ষার জন্য এখন হাতিয়ার ধরতে হবে। দিল্লি এখন স্বাধীন। মির্জা সবিষয়ে জিজ্ঞেস করল, দিল্লি স্বাধীন? তার মানে কি সরকার? আব্দুল লতিফ বললেন, আরে কমবখত, স্বাধীন মানে স্বাধীন। বাদশার মাথার উপর এখন আর কোনো ইংরেজ নেই। বাদশাহ এখন আবার শেহেনশাহ। তোকে যা করতে বললাম কর, যা, ছুটে যা। মির্জা চলে যাওয়ার পর আব্দুল লতিফ মুন্সি আমির আলীর 2 পা ছুঁয়ে কদমভূষি করে আনন্দ অশ্রু ঝরিয়ে বললেন, আপনি আমায় আজ যে সংবাদ শোনালেন তাতে আমার জীবন ধন্য হলো। এই দেশে আবার মুসলমানের গৌরব প্রতিষ্ঠিত হয়েছে। আমির আলী বললেন, এখনো পুরো হয়নি, হতে চলেছে। তবু দিল্লি তো আর ইংরেজের হাতে নেই। মুঘল বাদশাহ এখন আমাদের জানমানের মালিক। আজ যদি আমার মৃত্যু হয় তাও হবে আনন্দের। ঠিক বলছো কি লতিফ সাহেব? তোমরা তো শুধু নিজেদের সুখ আর আরামের জন্যই সর্বক্ষণ মত্ত। মুসলমানের গৌরব উদ্ধারের জন্য কতখানি কি চেষ্টা করেছো এতদিন। এখন কিন্তু সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। নিশ্চয়ই, আমি তৈয়ার। এতোয়ারের দিন কলকাতায় কি হয়েছিল বলেছিলেন? সে কথাও তুমি শোনোনি? জানো সিপাহীরা কখন কলকাতায় ধেয়ে আসবে? সেই ভয়ে কলকাতা সাহেব লাগ একেবারে ভীতু জানোয়ারের মতো ছটফট করছে। যত সব ডরপুক নালাইক ইংরেজ মাস্টান আর রডা কোম্পানির উজাড় করে বন্দুক পিস্তল কিনার ধুম লাগিয়েছে। আর কলুটোলার বানিয়া ইংরেজ কিংবা ইদ্রুস পিদ্রুস নামের যত সব হাফ ফিরিঙ্গি জীবনে কখনো বন্দুক পিস্তল ছুঁয়ে দেখেনি, তারাও এখন হাতিয়ার মক্সো করতে লেগেছে। ক্যানিং সাহেব ধরা করা করে তারা গড়েছে এক ভলেন্টিয়ার গার্ডস বাহিনী, সিপাহীরা এলে লড়বে। তা গত শনিবারের রাতে নাকি খবর এসেছিল যে পরদিন ব্যারাকপুর আর দমদমে সিপাহীরা কলকাতা আক্রমণ করবে। জেনারেল হিয়ার্সি তো তড়িঘড়ি এতোয়ারের দিন সকালের সব সিপাহীর অস্ত্র কেড়ে নিল। কিন্তু তাতে কি, সেদিন বিকেলে হুজুক উঠল যে সিপাহীরা ব্যারাকপুর কলকাতা থেকে শহর কলকাতা দিয়ে ধেয়ে আসছে। ব্যাস, তারপর কি শোরগোল। জানমাল বাঁচাবার জন্য সব সাহেব লাগালো দৌড়। কেউ গেল ফোর্ট উইলিয়ামে, কেউ গেল জাহাজে, কেউ নৌকা নিয়েই বোধহয় বিলায়েত পাড়ি দিতে গেল। রাস্তাঘাট একেবারে ফর্সা। যারা ভলেন্টিয়ার্স গার্ডে যোগ দিয়ে লড়াই করবে বলেছিল তারাই ভেগেছে সবচেয়ে আগে, লম্বা ছুট লাগিয়েছে।
আব্দুল লতিফ হো হো করে হেসে উঠলেন। মুন্সি আমির আলী বললেন, শুধু হাসির কথা নয়, ভালো করে ভেবে দেখার কথা। এই টাউন কলকাতা হলো কোম্পানির রাজধানী, এখানে এই অবস্থা। হুজুগ শুনেই ইংরেজরা দৌড়াচ্ছে। 10-20 হাজার সিপাহী সত্যি এলে এ শহর খুব সহজে দখল হয়ে যাবে। কলকাতা যদি দখল হয় তাহলে ভেঙে পড়বে ইংরেজের রাজা, তখন হিন্দুস্তানের তেক লন্ডন পর্যন্ত পৌঁছিয়ে যাবে। উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল লতিফ সাহেবের চক্ষু দুটি। আবেগের সঙ্গে বললেন, আসবে? সিপাহীরা কলকাতায় আসবে? আমি আজই মসজিদে গিয়ে দোয়া করব। মুন্সি আমির আলী বললেন, শুধু দোয়া করলেই হবে না, নিজেদেরও কিছু মদদ দিতে হবে। যেসব হিন্দুরা দুপাত আংরেজি পড়েছে তারা ইংরেজের পা চাটা হয়েই থাকবে। ওরা যারা ডেপুটি, মুন্সেফি কিংবা কুঠিওয়ালার নকরির জন্য হন্যে হয়ে থাকে, তারা ইংরেজকে ছাড়বে না শেষ পর্যন্ত। তা বাঙালি হিন্দুরা থাকুক না ইংরেজের দলে, তাতে কিচ্ছু যায় আসে না। ওরও কি লড়াই করতে জানে? কোনোদিন হাতিয়ার তুলে ধরতে শেখেনি, শুধু দুধ ঘি খায় আর লম্বা লম্বা বাত মারে। ওদের নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ওদের সংখ্যাই বেশি। কোম্পানির সরকারে ওরাই বড় বড় পদ নিয়ে বসে আছে এখন। ওরা লড়াই করতে জানে না ঠিকই, কিন্তু ষড়যন্ত্র করতে তো ভালোই জানে। যদি ইংরেজের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে লাগে, সেটা হবে ওদের নির্বুদ্ধিতা। এ গদরের আগুন ছড়িয়ে পড়বে সারা হিন্দুস্তানে। এতে যে যোগ দেবে না সে মরবে। তবে বাঙালি হিন্দুদের মধ্যে অনেকের ইংরেজের উপর ভক্তি চটে গেছে। প্রথম প্রথম তারা ভেবেছিল বুঝি মুসলমানদের বদলে ইংরেজের কাছ থেকেই তারা সুবিচার পাবে। এখন আর সকলের সে ভাব নেই। যেদিন আমি বিদ্যুৎসাহিনী পত্রিকা নামে একটি আখবর দেখলাম, আমার আদালতের দোস্তম বিধুশেখর মুখার্জি বাবু এক দোস্তের ছেলে, সে আকবরে একটা স্কন্ধর্ব লিখেছে। ছোকরা লিখেছে যে এই ইংরেজের শাসনের চেয়ে আকবর বাদশাহের শাসন অনেক ভালো ছিল। আকবর বাদশার আমলে হিন্দু মুসলমান সকলেই গুণের অনুযায়ী কাজ পেত। আর এখন কোনো হিন্দু ইংরেজের চেয়ে বেশি পড়ালেখা জানলেও সে কোনো ইংরেজের চেয়ে বেশি বেতনের চাকরি পায় না। লিখেছে এই কথা? হ্যাঁ, লিখেছে। তাছাড়া সিপাহীদের মধ্যে বাঙালি হিন্দু নেই, কিন্তু অন্য হিন্দু সিপাহীদের গদরে যোগ দিয়েছে। ব্যারাকপুরের প্রথম যে সিপাহী ইংরেজকে তাক লাগিয়ে গুলি চালালো, সে তো হিন্দু, তার নাম মঙ্গল ফাঁড়ে। কানপুরের ধুন্ধপথ নানা সাহেব বিদ্রোহী সিপাহীদের মদত দিচ্ছে। মুসলমান হিন্দু সকলেরই দেশ এই হিন্দুস্তান। ইংরেজরা শোষণকারী দুশ্মন, তাদের হটাতে হবে এই দেশ থেকে। তারপর একবার ইংরেজ ভাগলে স্যার এই হিন্দুস্তানের বাদশা হবেন বাহাদুর শাহ। সমস্ত মুসলমানেরই আবার কদর বাড়বে। মুন্সি সাহেব, আপনি এত সব খবর জানলেন কোথা থেকে? তুমি তো কিছুই পড়ো না, বাংলা পড়ো না, কিন্তু ফার্সিতে এক আকবর বেরোয় কলকাতা থেকে, তার নাম দূরবীন। সেটা তো অন্তত পড়ে দেখতে পারো। সেই দূরবীনে ছাপা হয়েছে বাগী সিপাহীদের এক ইস্তেহার। তাতে বলেছে হিন্দু মুসলমানকে এক হয়ে দুশ্মন ইংরেজের বিরুদ্ধে জেহাদ করতে হবে। ইংরেজ হিন্দু মুসলমান সকলেরই ধর্ম কেড়ে নিতে চায়। হিন্দু কখনো মুসলমানের ধর্ম কাড়ে না, মুসলমানও হিন্দুর ধর্ম কাড়বে না। ইনশাআল্লাহ এবার তবে ইংরেজের দিন শেষ। কিন্তু মুন্সি সাহেব, দিল্লির সিপাহীরা কতদিনে কলকাতায় এসে পৌঁছিবে? ওরা কেন আসবে? এখানকার সিপাহীদের দিয়ে কলকাতা দখল করতে হবে। সিপাহীরা সব ফুঁসছে, একটা আগুনের ফুলকি পড়লেই সব দপ করে জ্বলে উঠবে। এখন দরকার শুধু একজন সেনাপতি, যার অধীনে থেকে সব সিপাহী লড়বে। সেরকম সেনাপতি কে হতে পারে? কে? আর 5 দিন পরই 23 তারিখ, জুন মাসের 23 তারিখ কি দিন জানো তো? ওই দিন পলাশির যুদ্ধে ইংরেজ ছিনিয়ে নিয়েছিল বাংলার শাসন। সেই দিন মুর্শিদাবাদের নবাব যদি বিদ্রোহী ফৌজদের নিয়ে কলকাতা আক্রমণ করতেন, তাহলেই কি সবচেয়ে ভালো হতো না? নিশ্চয়ই। মুর্শিদাবাদের নবাবের কাছে খবর পাঠানো হয়েছিল গোপনে, তিনি রাজি হননি। একেবারে অপদার্থ একটি। তিনি বললেন তিনি ইংরেজের নুন খেয়েছেন, কিছুতেই ইংরেজের বিরুদ্ধে যাবেন না। শুনছি কোম্পানি নাকি ফৌজ পাঠিয়ে নবাবকে বন্দি করে আনবে। তাহলে বোঝো ব্যাপারটা। আর কেউ নেই মুন্সি সাহেব? আর একজনই আছে, যাকে সবাই মানবে। তিনি হলেন আওদের রাজ্যহীন নবাব ওয়াজির আলী শাহ। ঠিক বলেছেন, এই ওয়াজির আলী শাহই সব বিদ্রোহী সিপাহীর নেতা হতে পারেন। চলো কালই আমরা নবাবের সঙ্গে গিয়ে দেখা করি। শহর থমথম করছে। যে শহরের রাজপথ গলিপথ সবসময় লোকের ভিড়ে গিস গিস করে, কোলাহলে কান পাতার দায় হয়ে ওঠে, টমটম জুড়ি গাড়ি কেরাঞ্চি গাড়ি মানুষজনের ওপর দিয়ে চলে যায়, আল্লাহ ষাঁড় গাঁদা ফুলের মালা চিবোয়, খেকি কুকুরের দল কসাইয়ের দোকানের সামনে লড়ালড়ি করে, বামুন মুদ্দ ফরাসের ছোঁয়াছুঁয়ি হয়ে যায় প্রায়, সেই কলকাতা আজ প্রায় জনশূন্য।
দোকানপাট বন্ধ, অলিন্দে গবাক্ষে দেখা যায় কৌতূহলী ভীত মুখ, কখনো কখনো 1-8 জন লোক এক বাড়ি থেকে বেরিয়ে তড়িৎ গতিতে রাস্তা পার হয়ে অন্য বাড়িতে ঢুকে যাচ্ছে। মাঝে মাঝে পদভারে পৃথিবী কম্পিত করে টহল দিয়ে যায় গোরা সৈন্যের দল। আগে শহরের মধ্যে সৈন্যবাহিনী প্রায় দেখাই যেত না, এখন অনেকগুলি সরকারি ভবনেই সৈন্য সমাবেশ করা হয়েছে। শহরের একেবারে কেন্দ্রস্থলে পটলডাঙ্গার নিকটবর্তী সংস্কৃত কলেজে গোরা সৈন্যরা আস্তানা গেড়েছে। যে কোনো দিন বিদ্রোহী সিপাহীরা ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা দখল করতে আসবে। প্রায় প্রতিদিনই বন্দরে জাহাজ আসছে, তার থেকে নামছে খাস বিলেতি সৈন্যদল। মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি থেকেও সৈন্যবাহিনী পাঠানো হচ্ছে উত্তর ও পূর্ব ভারতের দিকে। ব্রহ্মদেশের পেগু শহর এবং সিংহল দেশ থেকেও আনানো হচ্ছে ব্রিটিশ ফৌজ। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছে। কিছুদিন ধরেই বিদ্রোহের নানা ঘটনা নিয়ে সংবাদপত্রগুলিতে নানা রূপ অতিরঞ্জিত কাহিনী প্রকাশিত হচ্ছিল। এখন সরকার সেন্সর প্রথা চালু করায় ফল হলো বিপরীত। গুজব নামক বায়বীয় বস্তুটি নাবিক সিন্দাবাদের কাহিনীর কলসির দৈত্যের আকার ধারণ করেছে। এখন শিশু হত্যা, নারী হত্যার দারুণ রোমাঞ্চকর কাহিনী সকলের মুখে মুখে। ইংরেজ সংবাদপত্রগুলো এই উপলক্ষে সমগ্র ভারতীয় জাতিকে বর্বর, পিচাস, অমনুষ্যত্বের প্রাণী বলে সম্বোধন করতে লাগলো। কিন্তু এসব ছাপিয়েও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, ইংরেজরা ভয় পেয়েছে। বেসামরিক ইংরেজরা তো পলায়নের জন্য এক পা তুলে প্রস্তুত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইংরেজ বাহিনীর পরাজয়ের সংবাদই বেশি আসছে। দিল্লি পুনর্দখলের প্রয়াস ব্যর্থ হয়েছে। দিল্লির অস্ত্রাগার যাতে সিপাহীদের দখলে না যায় সেই জন্য ইংরেজ সেনানীরা কত বীরত্বের সঙ্গে সেই অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে, এই কাহিনী পল্লবিত করে ছড়ানো হয়েছিল। অস্ত্রাগার বিস্ফোরণের আওয়াজ নাকি 40 মাইল দূরেও শুনতে পাওয়া গেছে। কিন্তু এ সংবাদও কলকাতায় এসে পৌঁছেছে যে দিল্লির অপর একটি বৃহৎ অস্ত্রাগার প্রায় বিনা যুদ্ধে সিপাহীদের করায়ত্ত হয়েছে। বিদ্রোহীদের কাছে এখন প্রচুর আগ্নেয়াস্ত্র। যাতে ত্রাস ছড়ানো না হয় সেই জন্য লর্ড ক্যানিং কড়া হুকুম দিয়েছে জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে। অফিস কাচারি সব খোলা রাখা হয়েছে, কিন্তু কেউ যায় না। বিশেষত আজকের দিনটি পলাশির যুদ্ধের শতবার্ষিকীর দিন। আজ সর্বত্র একটা কি হয় ভাব। রামগোপাল ঘোষ কয়েকদিন যাবৎ অসুস্থ, শয্যাশায়ী। তাঁর কয়েকজন বন্ধু তাকে দেখতে এসেছেন গতকাল, তারপর তাঁরা এই বাড়িতেই রয়ে গেছেন। ইদানিং রামগোপালের শরীর প্রায়ই ভালো থাকে না, মদ্যপানের মাত্রাও বেড়েছে। ফ্যাঁড়িচাঁদ, রাধানাথ প্রায় আসেন এই বাড়িতে। অনেকদিন পর এসেছেন দক্ষিণারঞ্জন, আর কৃষ্ণনগর থেকে রামতুনুও এসেছেন। খাটের ওপর রামগোপাল আধো শোয়া, বন্ধুরা বসেছেন কয়েকটি আরাম ক্যাদেরায়। এখন আলোচনার বিষয় একটি, তবে কাল রাত থেকেই বন্ধুদের সঙ্গে তর্ক বেঁধে যাচ্ছে রামগোপালের। রামগোপাল মুক্তকণ্ঠে বিদ্রোহী সিপাহীদের সমর্থক। তাঁর ধারণা এবার ভারতে ইংরেজ রাজত্বের অবসান হবে। রামগোপালের সবচেয়ে বেশি বিরোধী রাধানাথ। যদিও রাধানাথ অন্য সময় ইংরেজদের কড়া সমালোচক, কিন্তু এখন তিনি পুরোপুরি সিপাহীদের বিপক্ষে। তিনি বারবার জোর দিয়ে বলছেন, তুমি বলো কি হে রামগোপাল, তোমার মাথা টাতা সব গন্ডগোলে হয়ে গেল নাকি ব্যাধিতে? দু করাই সব তালপাতার সেপায়, তারা লড়ুয়ে জিতবে ইংরেজদের সঙ্গে। হ্যাঁ, আমি দেখেছি বুঝলে, আমি হিন্দুস্তানের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরেছি। আমি তো দেখেছি এই সাহেবদের, এ বেটাদের ধাতুই আলাদা। সেপাইরা ইংরেজ মাগিদের গায়ে হাত তুলেছে, কানপুরে কুয়োর মধ্যে মেম আর শিশুগুলোকে ফেলে মেরেছে। এর যে কি শোধ নেবে ওরা তা তো জানে না। ইংরেজরা তাদের ফিমেলদের সম্মান রক্ষার জন্য জান দিতে রাজি। এক খ্রিস্টানকে বাঁচাবার জন্য সব খ্রিস্টান এক কাট্টা হয়। হিন্দু কিংবা মুসলমানদের কখনো নিজের জাতের জন্য এক কাট্টা হতে দেখেছো? রামগোপাল বললেন, মাই ডিয়ার রাধু, হিন্দু আর মুসলমান তো এখন এক কাট্টা হয়েই লড়ছে ইংরেজদের বিরুদ্ধে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। আগে কখনো যা হয়নি তা যে কখনো হবে না তার তো কোনো মানে নেই। রাধানাথ বলল, ছাই লড়ছে, আর একটু গুঁতো খেলেই দেখবে সব ভয়ে উর্দি নষ্ট করে ফেলবে। আর তখন হিন্দু দোষারোপ করবে মুসলমানদের উপর, আর মুসলমানরা দুষবে হিন্দুদের। এ লড়াইয়ের আয়ু আর বড় জোর 7 দিন। আমি বলছি, লিখে রাখো। রামগোপাল বললেন, না, তা হতে পারে। ইংরেজ লড়ছে একটা ইমমরাল ওয়ার, একটা জাগ্রত জাতিকে তারা দমিয়ে রাখবার চেষ্টা করছে, আর সেপাইরা লড়ছে স্বাধীনতার জন্য। শুধু তাই নয়, তোমরা আরো ভালো করে বুঝে দেখো, এই লড়াই শুধু সেপাইরা লড়ছে না, সাধারণ মানুষরাও যোগ দিয়েছে। অনেক জায়গায় চাষিরাও সেপাইদের পাশে দাঁড়িয়েছে। ইতিহাসের মর্মে গিয়ে দেখো, যে দেশে সৈন্যবাহিনীর সঙ্গে কৃষকরা হাত মেলায় সে দেশে বিপ্লব সফল হবেই।
মনে করো আমেরিকায় ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের কথা। রাধানাথ বললেন, তুমি বিচিত্র কথা বললে। আমেরিকায় লড়াই হয়েছিল সাহেবদের সঙ্গে সাহেবদের, আর এখানে লড়াই হবে সাহেবদের সঙ্গে নেটিভদের। সাহেবদের সঙ্গে নেটিভ কখনো পারে? রামগোপাল ক্লিষ্ট হেসে বললেন, রাধু, আমি যদি ইংল্যান্ডে যাই তখন ইংরেজরাই হবে সে দেশের নেটিভ আর আমি হব সাহেব। আমেরিকায় আমেরিকানরাও নেটিভ। তুমি নিজেই তো প্রমাণ করেছো যে নেটিভ হয়েও তুমি সাহেবদের চেয়ে কোনো অংশে কম নয়। প্যারিচাঁদ বলল, কিন্তু ভাই রামগোপাল, সিপাহীরা জয়ী হলে আমাদের মঙ্গল হবে না অমঙ্গলই বেশি হবে বলো তো? আমরা সবেমাত্র পশ্চিমী সভ্যতার সুফল পেতে শুরু করেছি, আবার আমরা পিছু বানে ছুটব? বুড়ো বাহাদুর সাহা করবেন এই দেশ শাসন, তার ছেলেগুলোও এক একটা অকাল কুষ্মাণ্ড। আমরা কি পেয়েছি? অশিক্ষা, কুসংস্কার, ভোগবিলাসের নক্কারজনক চিত্র, অবিচার, অত্যাচার। মুঘল পাঠানরা কখনো এই দেশের সর্বত্র স্কুল খোলার কথা ভেবেছে? সর্বক্ষণ ধর্ম ধর্ম করে না চেঁচিয়েও যে সুস্থ সামাজিক জীবন গড়ে তোলা যায়, সে আদর্শ আমাদের চোখের সামনে রেখেছে কে? নবাবী আমলের কোনো ভালো দিক তুমি দেখতে পাও? সব তো একেবারে রসাতলে যেতে বসেছিল। আমি ভাই জোর গলায় বলবো, ইংরেজ আমাদের রক্ষাকর্তা। রামগোপাল বললেন, শোনো, বিপ্লবের পর একটা বিরাট পরিবর্তন আসে। তখন বাহাদুর শাহ শাসক হবেন না কে শাসক হবেন তা ঠিক করবে এই দেশের নিয়তি। আর বিজ্ঞানের অগ্রগতির ফলে একটা নবযুগ এসেছে। বিশ্বের নানা দিকের জানালা খুলে গেছে। জ্ঞান বিজ্ঞানের আলো আমাদের দেশেও এসে পৌঁছতোই। আবার পেছনে পানে ফিরে যাবার কোনো প্রশ্ন ওঠে না। স্বাধীন দেশ নিজে থেকেই এগিয়ে যায়। রাধানাথ বললেন, এসব কথা যে বলছো, এসবও তো শিখেছ ইংরেজদের লেখা বই পড়েই। রামগোপাল বললেন, কোনো বই কোনো জাতের নিজস্ব সম্পত্তি নয়। প্যানিচাঁদ বললেন, সেপাইরা কিন্তু তোমার মতন বই পড়েনি। তোমার ওই বাহাদুর শাহ কিংবা ধুন্দপন্থ জ্ঞান বিজ্ঞানের তোয়াক্কা করে না। তারা জিতলে মধ্যযুগই আবার ফিরে আসবে। তারা বর্বরতারই পুনঃপ্রবর্তন করছে। রাধানাথ অট্টহাস্য করে বললেন, জিতবে? ছো ছো, এই সেপাইরা জিতবে? এমন কথা স্বপ্নেও ভেবো না। রামগোপাল একটু আহতভাবে বললেন, তোমরা মহান ডিরোজিও শিষ্য হয়েও তোমাদের মনে স্বাধীনতার স্পৃহা জাগে না? বিদেশির পদানত হয়ে থাকাটাই তোমাদের কাছে সুখের? হেয়ার ব্রিটেনের মতন দু চারটে ভদ্র ইংরেজের কথা আলাদা, কিন্তু অধিকাংশই ইংরেজ আমাদের কি চোখে দেখে তা কি তোমাদের জানতে বাকি আছে? প্যারিজাত বললেন, মোগল আমলে আমরা হিন্দুরা কি স্বাধীন ছিলুম? তুমি বলো কি রামগোপাল? তখনও তো আমরা পদানতই ছিলুম। যদি পদানত থাকাই আমাদের নিয়তি হয়, তাহলে একটু ভদ্রগোছের পরিষ্কার পরিচ্ছন্ন পায়ের তলায় থাকাটাই ভালো নয়? এবার দক্ষিণারঞ্জন ওদের কথায় বাধা দিয়ে কথা বলে উঠলেন। তিনি বললেন, তোমরা এই লড়াইটাকে শুধু সেপাই আর ইংরেজদের লড়াই বলেই ভাবছ কেন? এ তো লড়াইয়ের একটা দিক মাত্র। সারা হিন্দুস্তান আজ ইংরেজ শাসনে বিক্ষুব্ধ। দেশটাকে চুষে একেবারে ছিবড়ে করে দিচ্ছে ইংরেজ। ভারত এই সেদিন পর্যন্ত ছিল একটা পণ্য উৎপাদনকারী দেশ, আর আজ কি অবস্থা! আগে দেশ বিদেশে ভারতের দ্রব্যের চাহিদা ছিল, আর আজ আমাদের দেশ সারা ইউরোপের কাঁচা বাজার। আমাদের তাঁত শিল্পকে ইংরেজ একেবারে ধ্বংস করে বিলিতি কাপড় এখন চালাচ্ছে এদেশে। ভাই প্যারি, আমি একদিক থেকে রামগোপালের সঙ্গে একমত। তুমি মোগল শাসনের সঙ্গে তুলনা করলে কিন্তু তুলনাটা একটু ভাষা ভাষা হয়ে গেল না? তুমি ইংরেজদের ভদ্রগোছের ফর্সা পা দেখেই ভুললে, কিন্তু ওই পা যে 10 গুণ ভারী সেটা ভেবে দেখলে না? মানছি যে মঙ্গল আমলে অত্যাচার অবিচার ছিল, কিন্তু মোগল শাসকেরা এদেশের ধনরত্ন অপহরণ করে সব দৌলত আরব পারস্যে পাঠিয়ে দেয়নি। তারা এদেশেরই লোক হয়ে গেছে। মোগলরা ব্যবসা করতে নামেনি, সাধারণ চাষির উৎপাদনে হাত দেয়নি। আর দেখো, নীলকরদের জ্বালায় সাধারণ চাষি তার মাঠে ধান না ফলিয়ে নীল চাষে বাধ্য হচ্ছে। পেটের মার সবচেয়ে বড় মার। মোগলরা অত্যাচার করত, নারী হরণ লুটপাট করত, কিন্তু ইংরেজ সুকৌশলে গোটা দেশের মানুষকে পেটে মেরে দিচ্ছে। রামগোপাল বললেন, ঠিক বলেছ দক্ষিণা। দক্ষিণারঞ্জন বললেন, এ লড়াই শুধু সেপাইরা লড়ছে না, কিছুদিন আগে সাঁওতালরা বিদ্রোহ করেছে। ইংরেজ তাদের পিটিয়ে অনেকটা ঠান্ডা করলেও তারা শান্ত হয়নি। যে কোনো সময় তারা আবার ফুঁসে উঠবে। ফরাসিরাও স্বাধীনতা ঘোষণা করেছিল। তাদের নেতা দুদ্দু খাঁ এখন জেলে, কিন্তু তার হাজার হাজার চেলা আছে বলে শুনেছি। আর যে কোনো দিন ইংরেজের বিরুদ্ধে আবার অস্ত্র ধরতে পারে। নীল চাষিরাই বা কতদিন এই অত্যাচার মেনে নিবে? লড়াই লাগবে নানা দিক দিয়ে।
ইংরেজ কিভাবে সবাইকে ঠেকাবে? রামগোপাল বললেন, তোমরা বুঝতে পারছ না কেন? এটা কত বড় একটা শুভ লক্ষণ যে হিন্দু মুসলমান একসঙ্গে মিলে দেশের স্বাধীনতা চাইছে। প্যারিজাত বললেন, যদি কোনো ক্রমে ইংরেজ এ দেশ ছেড়ে চলে যায় তাহলেই আবার দেখবে হিন্দুর ভাগ্যে লবডঙ্কা। হাতিয়ার তো মুসলমানদের হাতে, শাসনভারও তাদের হাতেই থাকছে। রাধানাথ বললেন, যাবে না, যাবে না, ইংরেজ এ দেশ ছেড়ে যাবে না, কোনো চিন্তা নেই। কি বলো তনু, তুমি চুপ করে রয়েছ, কিছু বলছো না? স্বল্পভাষী রামতনু বললেন, আমি শুনছি তোমাদের কথা, তবে আমার মত যদি জিজ্ঞেস করো তাহলে বলি আমি ইংরেজ শাসনের পক্ষে। এ দেশ সবেমাত্র জেগে উঠেছে, এখনো স্বাবলম্বী হবার মতো ঠিক উপযুক্ত হয়নি। রামগোপাল উত্তেজনার সঙ্গে উঠে বসে বললেন, তোমরা যাই বলো, আজ যদি সেপাইরা কলকাতায় এসে পড়ে আমি নিজে তাদের স্বাগতম জানাবো, তাদের বুকে জড়িয়ে ধরবো। প্যারিজাত বললেন, তার আগেই সেপাইরা তোমায় কচুকাটা করবে। রাধানাথ আবার হেসে উঠলেন। রামগোপাল বললেন, কেন, সেপাইরা নিজের দেশের লোকদের মারছে এমন তো শুনিনি। প্যারিজাত বললেন, বাঙালিদের ওপর তাদের ভারী রাগ। তুমি তো প্যান্টালুন না পরে রাস্তায় বেরো না, প্যান্টালুন পরা লোক দেখলেই নাকি সেপাইরা ঠ্যাঙাচ্ছে। রাধানাথ বললেন, আর মেদিনীপুর থেকে রাজনারায়ণের চিঠিতে কি লিখেছে বলো? ওকে স্কুল আওয়ারে সর্বদা প্যান্টালুন কোট পরে থাকতে হয়। এদিকে মেদিনীপুরে সেপাইদেরও একটা ছাউনি আছে, কখন সেপাইরা বিদ্রোহী হয়ে রে রে করে ছুটে আসবে তার ঠিক নেই গো। তাই রাজনারায়ণ প্যান্টালুন কোটের নিচে ধুতি আর পিরান পরে থাকে, সেপাইদের আসতে দেখলেই প্যান্টালুন কোট ছেড়ে ভিড়ে মিশে যাবে। রাধানাথ বললেন, একদিন শুধু হুজুকেই নাকি স্কুলে সব মাস্টাররা প্যান্টালুন কোট খুলে একেবারে। প্যারিজাত বললেন, দুদিন আগে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি গেছিল, তিনিও মুখ চুন করে বসে আছেন দেখলুম। রামগোপাল বললেন, কেন? বিদ্যাসাগর মশাই তো প্যান্টালুন পরেন না। দক্ষিণারঞ্জন বললেন, হ্যাঁ, বিদ্যাসাগর মশাইয়ের ভয়ের কারণ আছে বটে, এমন আমিও অনুমান করেছি। রামগোপাল আরো বিস্মিত হয়ে বললেন, কেন? দক্ষিণারঞ্জন বললেন, বিদ্যাসাগর মশাই বিধবা আইনের প্রবক্তা, এ কথা সারা ভারতে কারোরই অবিদিত নেই। সেপাইরা বিধবা বিবাহের ব্যাপারটা খুবই কুনজরে দেখেছে। তারা মনে করে সতীদাহ নিবারণ, বিধবা বিবাহ এইসব আইন পাশ করে ইংরেজ আমাদের ধর্ম আঘাত হেনেছে, আর কলকাতার ইংরেজি জানা বাঙালিরা ইংরেজকে মদত দিয়েছে, তাই শিক্ষিত বাঙালিদের উপর তাদের রাগ। প্যারিজাত বললেন, শুনেছি নাকি বিদ্যাসাগর মশাই সরকারের কাছে গিয়ে বলবেন বিধবা বিবাহ আইন আবার রদ করে দিতে। রামগোপাল গড়া চড়িয়ে বললেন, কখনো না, তা হতে পারে না। বিদ্যাসাগর একটা মহৎ কাজ করেছেন, আবার সেটা বন্ধ হবে? যারা বিধবা বিবাহের বিপক্ষে ছিল তাদেরই মধ্যে কিছু মতলববাজ সেপাইদের নামে এসব রটাচ্ছে। রাধানাথ বললেন, তবেই বোঝো। রামগোপাল, তুমি তো খুব সেপাইদের নামে সাফাই গাইছিলে। তারা ইংরেজদের হটালে এই সব ভালো ভালো কাজ রদ করে দেবে, ইংরেজি পড়ার স্কুলগুলোও বন্ধ করে দিয়ে আবার আরবি ফার্সি পড়াবে। রামগোপাল দক্ষিণারঞ্জনের দিকে তাকিয়ে বললেন, আমরা ডিরোজিও শিষ্যরা নানান ব্যাপারে আমাদের মত প্রকাশ করেছি, উপযুক্ত আন্দোলনকে সমর্থন জানিয়েছি, আর এখন দেশে এত বড় একটা কাণ্ড হচ্ছে, আমরা কোনো কথা বলবো না? কোনটা মন্দ তাও জানবো না? দক্ষিণারঞ্জন বললেন, ইংরেজ শাসনের দোষ ত্রুটি ও অবিচার দেখিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করতে হবে তো বটেই, কিন্তু আমার মনে হয় এই সংকটের সময় প্রকাশ্যে ইংরেজদের বিরোধিতা না করাই ভালো। ঘটনার গতি কোন দিকে যায় সেদিক আমাদের এখন শুধু লক্ষ্য রাখাই উচিত কাজ হবে। জোড়াসাঁকোর সিংহবাড়িতেও এই একই সময় একই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিদ্যুৎসাহিনী সভার কয়েকজন সভ্য এ বাড়িতেই কিছুদিনের জন্য বসতি নিয়েছে। নাটক অভিনয়ের নেশা এমনই লেগে গেছে যে কিছুতেই আর মহলা বন্ধ করতে তাদের মন চায় না। মাঝে মাঝেই অবশ্য বিদ্রোহের কথা ওঠে। অনেক আলোচনার পর বিদ্যুৎসাহিনী সভার সভ্যরাও সিদ্ধান্ত নিল যে বর্তমান সময়ে ইংরেজ শাসনকে সমর্থন করাই সম্পূর্ণ যুক্তিযুক্ত। ইংরেজের অনেক দোষ আছে সত্য, তবু ইংরেজরা এদেশে মোটামুটি সুশৃঙ্খল সভ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চলেছে। তার বদলে শিক্ষাহীন নীতিহীন সিপাহীদের শাসন চালু হলে দেশের চরম দুর্দিন আসবে, চরম অরাজক অবস্থা চলবে। যদুপতি গাঙ্গুলি ও নবীন কুমার সিপাহীদের এবং স্বাধীনতার সপক্ষে দু চারটি কথা বলতে গিয়েছিল, কিন্তু হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশ মুখুজ্জে যুক্তিপূর্ণ তীব্র ভাষায় তাদের একেবারে নিরস্ত করে দিল। হরিশের কথাই শেষ পর্যন্ত মেনে নিল সকলে।
সেদিন ওদের বৈঠক শেষ হলো অনেক রাতে। পলাশির যুদ্ধের শতবার্ষিকীর দিনটিতে কলকাতা শহরে কিছুই ঘটল না। অন্যরা সকলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল মজলিস কক্ষে। নবীন কুমার গেল নিজের ঘরে। মধ্যরাতে ঘুম ভেঙে গেল নবীন কুমারের। পার্শ্বে শায়িত সরোজিনীকে ঠেলা দিয়ে ডেকে নবীন কুমার বলল, সরোজ, সরোজ, ওঠো, ওঠো। সরোজিনী ধরফর করে জেগে উঠে বলল, কি, কি হয়েছে? নবীন কুমার বলল, আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখলুম। স্বপ্ন কিনা কে জানে। তুমি বাইরে রাস্তায় কোনো শোরগোল শুনতে পাচ্ছ? আমি যেন এক্ষুনি শুনছি। সরোজিনী বলল, কই, কোনো শব্দ নেই তো, সব তো একেবারে শুনশান। নবীন কুমার বলল, তাহলে স্বপ্নই। আমি কি দেখলুম জানো? সেপাইরা এসে পড়েছে আর কলকাতা শহর একেবারে কবজা করে নিয়েছে এক লহমায়। সরোজিনী বলল, ও মা, এ কি সে কথা! এমন স্বপ্ন কেউ দেখে? সেপাইরা এলে আমাদেরও মেরে কুটে শেষ করবে না? নবীন কুমার বলল, হ্যাঁ, হরিশ তো তাই বললে, সবাই বললে। আমি স্বপ্ন দেখলুম একেবারে সত্যের মতন। সেপাইরা সব সাহেব মেমদের কচু কাটা করছে। তারপর একটা অদ্ভুত কাণ্ড হলো। কি কাণ্ড? আমি তো বুঝে গেছি যে ইংরেজি আমাদের পক্ষে ভালো, সেপাইরা বর্বর। ইংরেজ শাসন না থাকলে আমাদেরই বিপদ। কিন্তু স্বপ্নে যখন দেখলুম সেপাইরা ইংরেজদের মারছে, ইংরেজরা ভয়ে হাউ মাউ করছে আর পোঁ পোঁ দৌড়াচ্ছে, তখন আমার খুব আনন্দ হলো। আমি আনন্দে নাচতে লাগলুম। বলো, ভারী আশ্চর্য না? লখনৌ নগরী আবার ইংরেজ মুক্ত। দিল্লিতে স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফর প্রতিদিন কোলাহলমুখর দরবারে বসছেন এবং এখন সত্যিকারের ফরমান জারি করছেন। সারা উত্তর ভারত জুড়ে চলছে হানাহানি কাটাকাটি। বিদ্রোহী সিপাহীরা যে ঠিক কতখানি এলাকা দখল করেছে কিংবা ইংরেজ বাহিনী কত জায়গায় পরাজিত হয়েছে বা কোন কোন শহর পুনর্দখল করতে পেরেছে তা সঠিকভাবে জানবার উপায় নেই। ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশি বিচিত্র এবং গতিবেগও প্রচণ্ড। ইংরেজরা যাকে সিপাহী বিদ্রোহ নাম দিয়েছে, ইতিমধ্যে পৃথিবীর অনেকের কাছে তা বিপ্লব বলে প্রতিভাত হচ্ছে। নিস্পন্দন ঘুমন্ত অতিকায় ভারত বুঝি জেগে উঠল এইবার। ভারতীয় বিপ্লবের ফলাফলের ওপরেই নির্ভর করছে এশিয়ায় ইউরোপীয় উপনিবেশগুলির ভবিষ্যৎ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানবপ্রেমিক এবং বিপ্লববাদীরা প্রকাশ্যে সমর্থন ও অভিনন্দন জানাচ্ছে ভারতীয় যোদ্ধাদের। কার্ল মার্কস নামে এক ৪৯ বৎসর বয়স্ক ইহুদি দার্শনিক এবং সমাজতাত্ত্বিক অত্যন্ত উৎসাহিত ও উত্তেজিত হয়ে উঠলেন ভারতের সিপাহী যুদ্ধের ঘটনায়। স্বদেশ থেকে নির্বাসিত এই দার্শনিকটি জীবিকার জন্য মাঝে মাঝে আমেরিকার নিউ ইয়র্কের ডেইলি ট্রিবিউন পত্রিকায় প্রবন্ধ লেখেন। সাংবাদিক হিসেবে তার লেখনী যেমনই ক্ষুরধার, তার মতামতও সেই রকমই সুচিন্ত। ভারতে না এসেও তিনি ভারত সম্পর্কে অনেক দিন ধরেই পড়াশুনো করছেন। তার মতে, ইংরেজ যদিও জঘন্য বর্বরচিত স্বার্থ নিয়েই ভারত শাসন ও শোষণ করতে এসেছে, তবু এই ইংরেজ শাসনের পরোক্ষ প্রভাবে ভারতের অনেক উন্নতি হয়েছে। ভারতের মৃতকল্প গ্রামকেন্দ্রিক সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে এই ঊনবিংশ শতাব্দীর নতুন যুগে। ব্রিটিশের আনা বাষ্পযান, বৈজ্ঞানিক সরঞ্জাম বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছে ভারতীয় জীবনযাত্রায়। ইংরেজ বুর্জুয়া শিল্পপতিরা নিজেদের প্রয়োজনে রেলপথ এবং নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করছে। তার ফলে এক শিল্প প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভারতে। এরপর ভারতের জনগণ সবল হয়ে ইংরেজের শাসনযন্ত্রকে সম্পূর্ণ ভেঙে ফেলতে পারলেই পরিপূর্ণভাবে আসবে জনগণের মুক্তি। আর ভারত তথা এশিয়ার সমাজ সংগঠনের বৈপ্লবিক পরিবর্তন এলে তবেই মানবজাতি পৌঁছতে পারবে পরিপূর্ণ লক্ষ্যে। কার্ল মার্কস ভাবলেন, ভারতে এই সেই মুক্তির সময়, সিপাহীদের সংগ্রাম সার্থক হবে। তিনি দারুণ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলেন যুদ্ধের অগ্রগতি। তিনি লিখলেন, দেয়ার ক্যান নট, however, remain any doubt but that the misery inflicted by the British on Hindustan is of an essentially different and infinitely more intensive kind than all Hindustan had to suffer before. এত নিপীড়নের প্রতিক্রিয়ায় এবার মুক্তি আসবেই।
মুঘল ভারতের রাজধানী দিল্লি এখন আবার মুঘল সম্রাটের অধিকারে, কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা কবে মুক্ত হবে? বাঙালিদের প্রতি সিপাহীদের কোনো আস্থা নেই। বাঙালিদের মধ্যে বিশেষত হিন্দুরা ইংরেজের তল্পি বাহক, তাই বাঙালিদের নাম শুনলেই সিপাহীদের নাসিকা কুঞ্চিত হয়। উত্তর ভারতের সিপাহীরা ইংরেজদের সঙ্গে সঙ্গে দ্বিতীয় শ্রেণীর শোষণের প্রতিনিধি বাঙালি হাকিম, উকিল, ডাক্তার, মুক্তার, কেরানিদেরও পেটাবার জন্য ধাবিত হয়। খিদিরপুরে জনাব আব্দুল লতিফের বাড়িতে এক অপরাহ্নে একটি নিভৃত বৈঠক বসেছে। মুন্সি আমির আলী দুজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছেন। একজন বেশ তরুণ বয়স্ক, অত্যন্ত সুপুরুষ, ধবধবে সাদা চুস ও শেরওয়ানি পরা, মাথায় আলম পছন্দ অর্থাৎ সুচলো টুপি, গলায় একটি মতির মালা। এর নাম আগা আলী হাসান খাঁ। ইনি এসেছেন লখনৌ থেকে এবং এর বেশভূষা দেখলে বোঝা যায় ইনি খাস নবাবী দরবারে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি। অন্যজনের পরনে ধুতি এবং সবুজ রঙের বেনিয়ান, মাথায় ফেজ, মধ্যবয়স্ক। এর নাম মুহম্মদ গরিবুল্লাহ। এই কক্ষে জানালা ও দ্বার বন্ধ। বাইরে আব্দুল লতিফের বিশ্বস্ত নিজস্ব ভৃত্য পাহারায় রয়েছেন। এরা কথা বলছেন ফিস ফিস করে। আগা আলী হাসান খাঁ গোপনে লখনৌ থেকে এসেছেন বিদ্রোহীদের দূত হয়ে। কলকাতা দখল করতে না পারলে হিন্দুস্তান থেকে ইংরেজদের বিতাড়িত করা যাবে না। সেজন্য কলকাতাবাসীরা কি করছে, কলকাতার হিন্দুরা কি বলে? মুন্সি আমির আলী বললেন, বেয়াদব, বাঙালি হিন্দুদের উপর কোনো ভরসা করে লাভ নেই। বাঙালি হিন্দু একে তো লড়তেই জানে না, তার ওপর কলকাতার মাথা মাথা বড় মানুষ হিন্দুরা সবাই ইংরেজের তাবেদার। যত সব হাঁড়ি মুচি সুদ্দুর আর গরিব বামুন কায়েত ইংরেজদের গোঁড় চেটে 10 আদলার লায়েক হয়েছে। ও হারামখোরদের কথা বাদ দাও, আমাদের মুসলমানদেরই উদ্যোগ নিতে হবে। এই জন্য আব্দুল লতিফের মতো খানদানি ধনী ব্যক্তিদের সাহায্য চাই। আব্দুল লতিফ বললেন, আমি তৈয়ার। মুসলমানদের ইমান রক্ষার জন্য আমি যথাসর্বস্ব দিতে প্রস্তুত। আগা আলী হাসান খাঁ উর্দুতে বললেন, লখনৌতে, কানপুরে কিন্তু হিন্দু মুসলমান একসঙ্গে লড়ছে, আপনারা জানেন বোধ করি। আওদে অনেক হিন্দু তালুকদারের নিজস্ব রাজোয়ারা বাহিনী আছে। সেই সব রাজোয়ারা বাহিনী এখন সিপাহীদের সঙ্গে লড়ছে পাশাপাশি দাঁড়িয়ে। হিন্দুদের খুশি করার জন্য আমরা ওদিক এখন গো হত্যা নিষেধ করে দিয়েছি। মুন্সি আমির আলী বললেন, সে আপনাদের ওদিকে হতে পারে, কিন্তু আমাদের এদিকে হিন্দুরা বড় বেয়ারা, বদনসিব। গরিবুল্লাহ গলা খাকানি দিয়ে বললেন, আমি একটা কথা কইতে পারি? মুন্সি আমির আলী বললেন, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তারপর অন্যদের সঙ্গে ভালো করে পরিচয় করে দিয়ে বললেন, এই জনাব গরিবুল্লাহ এসেছেন ঢাকা থেকে। ইনি একজন ফরাজি। দুদু মিয়ার সাগরেদদের সব খবরাখবর ইনি রাখেন। ইনি গ্রাম দেশের কথা ভালো বলতে পারবেন। আমারও বিশ্বাস গ্রাম দেশ থেকেই আগে লড়াই শুরু করতে হবে। গরিবুল্লাহ বললেন, আপনারা কলকাতার লোক, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে আমাগো দুদু মিয়ারে পুঙ্গির পুত ইংরেজরা কলকাতার জেলখানায় আটক করে রাখছে। হেরে আমরা সারামু, জেলখানা ভাঙ্গা দুদু মিয়ারে বাইর করুম। আমাকে 25,000 লাইট ঠেল আছে, একসাথে সব হুড়মুড় কইরা আয়সা পড়ুম। মুন্সি আমির আলী মোটামুটি এই বক্তব্য অনুবাদ করে বোঝালেন আগা আলীকে। তিনি জানালেন যে বাংলার মুসলমানরা কিছুকালের মধ্যে দুবার বিদ্রোহে মেতে উঠেছিল। প্রথমে তাদের বিদ্রোহ স্থানীয় অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে হলেও ক্রমে সরকারের সঙ্গে সংঘর্ষ হয়। বারাসাতে আর নদিয়ায় কৃষকরা তিতুমিরের নেতৃত্বে অভ্যুত্থান করেছিল। এই তিতুমির বিখ্যাত ওয়াহাবি নেতা সৈয়দ আহমেদের শিষ্য। আগা সাহেব সৈয়দ আহমেদের নাম শুনেছেন নিশ্চয়ই। আগা আলী বললেন, উনি কি সুন্নি? মুন্সি আমির আলী বললেন, বাংলার অধিকাংশ মুসলমানই সুন্নি, দয়া করে এখন আর শিয়া সুন্নির প্রশ্ন তুলবেন না। সৈয়দ আহমেদের শিষ্য এই ওয়াহাবিরা হিন্দু জমিদার আর নীলকরদের বিরুদ্ধে তো লড়ছেনই, এমনকি ইংরেজ কোম্পানির ফৌজের সঙ্গেও মুখোমুখি লড়াই দিয়েছে। যুদ্ধে তিতুমির মারা যান আর তার সহকারী ফাঁসি হয়। ওয়াহাবিরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যায় বটে, কিন্তু এখন তারা আবার জমায়েত হচ্ছে। বিদ্রোহী সিপাহীরা বাঙ্গালা আক্রমণ করলে ওয়াহাবিরাও তাদের সঙ্গে হাত মেলাবে। ঠিক কিনা গরিবুল্লাহ সাহেব? গরিবুল্লাহ বললেন, হ সাহেব, আপনি ঠিকই কইছেন। এবার শোনেন, আমাগো ফরাজিগো কথা কই। মুন্সি আমির আলী বললেন, দাঁড়ান, আমি ওকে বুঝিয়ে বলছি। ফরিদপুর থেকেই এই আন্দোলনের শুরু। শরিয়াতুল্লাহ নামে এক তেজি মুসলমান মক্কা থেকে হাজি হয়ে আসেন।
তারপর তিনি প্রচার করতে থাকেন যে আল্লাহর রাজত্বে সব মানুষই সমান, গরিবের উপর কর বসাবার কোনো অধিকার জমিদারের নেই। জমিদার যেমন দরিদ্র প্রজাদের দুশ্মন, সেই রকম জমিদারদের মদদ দেয় যে ইংরেজ সরকার, তারাও সাধারণ মানুষের দুশ্মন। হাজী শরীয়ত উল্লাহর ইন্তেকালের পর তাঁর পুত্র দুদু মিয়া ফরাজিদের নেতা হন। শুনেছি প্রায় লাখখানেক ফরাজি এই দুদু মিয়ার নেতৃত্বে জান দেওয়ার জন্য তৈয়ার ছিল। কয়েক জায়গায় লড়াইয়ের পর দুদু মিয়া ইংরেজদের হাতে ধরা পড়েছে এবং জেলে আছেন। কিন্তু দুদু মিয়ার শিষ্যরা এখন ইংরেজদের বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত। কি ঠিক বলেছি? গরিবুল্লাহ বললেন, জেলখানা থিক্কা দুদু মিয়া তেনার দামাদরে পত্তল লেখছেন যে তেনারে একবার বাইর করাইতে পারলেই তিনি পুঙ্গির পুত ইংরেজদের ঘেঁড়ি ভাঙবেন। আমি সেই খবর লইয়া আইছি। মুন্সি আমির আলী বললেন, খুব ভালো কথা। গরিবুল্লাহ বললেন, আরও একটা কথা আছে সাহেব, আপনারা হিন্দুকে বাদ দেওয়ার কথা কইলেন না? তাহলে শোনেন, আমি মাহাদিগঞ্জ থানার করপায়া গ্রামে গোলাম নবী কাসেমের বাড়ি গেছিলাম। এখানে গিয়া দেখি ফরাজিগো মধ্যে কিছু হিন্দু লাইট ঠেলো বসে আছে। তারাও ফরাজিগো লগে লগে ইংরেজদের সাথে যুদ্ধ করতে চায়। তারাও গরিব পরজা। গোলাম নবী কাসেত কইলেন, আমরা হিন্দুগো দলে নিব। আমরা ফরাজিরাও মনে করি সব গরিব মানুষই সমান, তো এই হিন্দুগো বাদ দিমু কে? হিন্দু জমিদার মুসলমান জমিদার হক্কলডি আমাগো দুশ্মন। জনাব আব্দুল লতিফ সন্দেহস্কুল নয়নে চাইলেন গরিবুল্লার দিকে। এ যে অন্য সুরে কথা বলে। মুন্সি আমির আলী অতিশয় বুদ্ধিমান। তিনি ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি প্রসঙ্গটি চাপা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু হিন্দু লাঠিয়ালকে যদি আমরা সঙ্গে পাই তো বেশ কাজে লাগানো যাবে তাদের। এখন আমাদের প্রধান শত্রু ইংরেজ, সে কথাই ভাবুন, অন্য প্রসঙ্গ আনবেন না। আমরা হিন্দুস্তানে আবার মুঘল শাসন কায়েম করতে চাই। আগা আলী বললেন, না, লখনৌতে আমরা মুঘল শাসন চাই না। মুঘলরা সুন্নি, আমাদের আওদে পবিত্র শিয়া ইসনা অশরীরী ধর্ম মানি। মুঘলরা দিল্লিতে থাক, কিন্তু আওদ পৃথক থাকবে। মুন্সি আমির আলী বিচলিতভাবে বললেন, আগা সাহেব, ও কোথাও এখন তুলবেন না। শিয়া হোক সুন্নি হোক, ইংরেজ হটিয়ে ইসলামেরই তো জয় হবে। নবাব ওয়াজেদ আলী শাহ তো কখনো শিয়া সুন্নির বিভেদ মানেননি শুনেছি। ওসব কথা থাক, এখন লখনৌর কি হাল আমাদের বলুন। আগা আলী বললেন, লখনৌ এখন পরিপূর্ণ স্বাধীন। মিরাট থেকে বাগি সিপাহীরা গেছে দিল্লি দখল করতে, আর এলাহাবাদ ফয়েজবাদ থেকে বাগি সিপাহীরা লখনৌতে এসে লাগিয়ে দিয়েছিল গদর। স্থানীয় লোকেরাও যোগ দিল তাদের সঙ্গে। ইংরেজরা ভয়ে পালিয়ে বেলিগারদে আশ্রয় নিয়েছে। বিদ্রোহীরা লখনৌয়ের সিংহাসনে বসিয়েছিল নবাব ওয়াজিদ আলী শাহেরই এক পুত্রকে। তার নাম বীরজিস কোদ্রু। তার উমর মাত্র 10 বৎসর। আব্দুল লতিফ বললেন, 10 বৎসরের বালক নবাব? বলেন কি? আগা আলী বললেন, শাহী বংশের কারুকে তো বসতে হবে। লখনৌয়ে আর কেউ নেই ও বংশের। বীরজা কুদ্রুসের জননী বেগম সাহেবা হজরত মহল হয়েছেন তার মুক্তার। তিনি আড়াল থেকে দরবার চালাচ্ছেন। মুন্সি আমির আলী বললেন, কিন্তু এক বালক আর এক নারী কতদিন স্বাধীনতা রক্ষা করবে? সৈনিকদের পরিচালনা করবে কি? আগা আলী বললেন, সিপাহীদের সামলানোই মুশকিল। প্রত্যেকেই নিজেকে মনে করছে নবাব। ফয়জাবাদের বিদ্রোহী নেতা আহমদুল্লাহ শাহ একজন নামকরা যোদ্ধা। তিনি নিজেই সেনাপতি হয়ে পৃথক দরবার বসাচ্ছেন। বেগম সাহেবা হজরত মহল একরকম ফরমান দিচ্ছেন, আবার আহমদুল্লাহ অন্যরকম ফরমান দিচ্ছেন। প্রচুর গোলমাল। আমি চেষ্টা করেছি দুই দরবারে সংযোগ সাধন করতে, তবু লখনৌ ছেড়ে এই সময় আমায় কলকাতায় আসতে হলো। বাকি সকলে নীরব রইলেন কিছুক্ষণ। কল্পনায় অঙ্কিত করবার চেষ্টা করলেন লখনৌয়ের দৃশ্য। মুন্সি আমির আলী সারা ভারত পরিভ্রমণ করেছেন, সেই জন্য অনেকের সঙ্গে তার যোগাযোগ আছে, কিন্তু অন্য দুজন বাংলার বাইরের অবস্থা সম্পর্কে প্রায় অজ্ঞ। আগা আলী গম্ভীরভাবে বললেন, আমার আগমনের উদ্দেশ্য দুটি। সুবে বাংলায় সিপাহী গদরের শুরু, কিন্তু তারপর আর কিছু হলো না। এখানকার সিপাহীদের জাগাতে হবে এবং তাদের সঙ্গে হাত মেলাবার জন্য আপনাদের সাহায্য চাই, এবং বাদশাহ ওয়াজিদ আলী শাহকে ফিরিয়ে নিয়ে যেতে হবে লখনৌ নগরীতে। সবচেয়ে ভালো হয় তিনি যদি এখানকার বিদ্রোহের নেতৃত্ব দেন, তাদের সাহায্যে কলকাতা দখল করেন, তাহলে বিজয়ীর বেশে তিনি ফিরতে পারবেন লখনৌতে। মুন্সি আমির আলী এবং আব্দুল লতিফ পরস্পরের মুখের দিকে তাকালেন, তারপর দুজনেই দীর্ঘশ্বাস ফেললেন। মুন্সি আমির আলী আড়ষ্টভাবে বললেন, জনাব, এই চিন্তা আগেই আমার মাথায় এসেছিল। বাংলার মুসলমান আর সিপাহীদের নেতৃত্ব দেবার প্রস্তাব নিয়ে আমরা দুজন দেখা করবার চেষ্টা করেছিলাম নবাব সাহেবের সঙ্গে, কিন্তু আমাদের নিরাশ হতে হয়েছে।
আগা আলী জিজ্ঞেস করলেন, বাদশাহ আপনাদের প্রস্তাব মানলেন না? মুন্সি আমির আলী বললেন, ওয়াজিদ আলী শাহের কাছে পৌঁছতেই পারলাম না। নবাবের সুযোগ সন্ধানী দোস্ত সাগীদের অন্ত নেই, তারা অন্য লোকদের নবাবের কাছে ঘেঁষতে দেয় না। আপনাকে কি বলবো আগা সাহেব, ইসলামের নাচ গান অতি গুণা, আর নবাব কিনা সর্বক্ষণ তা নিয়েই মেতে আছেন। আরে ছিয়া ছিয়া, তবা তবা। আগা আলী বললেন, ওসব কথা আমি জানি, বাচ্চার ওখানে গিয়ে আর কি দেখলেন বলুন? মুন্সি আমির আলী বললেন, দেখে শুনে মনে হয় নবাব আর তার সাঙ্গপাঙ্গরা মনে করছে তারা যেন লখনৌয়ের কায়সরবাগেই রয়েছেন, শুধু বিলাসিতার স্রোত। রাজ্য গেছে, সেদিকে হুঁশ নেই। নবাব এখনো রমণী সম্ভোগেই মত্ত। চাকরানি মেথরানি জাতীয় স্ত্রী লোকদেরও তিনি মুথা করে বেগম মহলে স্থান দিচ্ছেন। আগা আলী বললেন, নবাবকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে। আপনারা একটু ব্যবস্থা করে দিন, যাতে নবাবের সঙ্গে আমি একবার অন্তত দেখা করতে পারি। মুন্সি আমির আলী বললেন, সে বড় শক্ত কাজ হবে। আগা আলী বললেন, শুনুন, স্বয়ং বাদশাহ আমাকে দেখলেই চিনবেন, তার সাগরিদরাও অনেকেই আমাকে চেনে, মুখ দেখে না চিনলেও নাম চিনবে। আমার পক্ষে দেখা করা শক্ত কাজ নয়, কিন্তু আমার উপর ইংরেজদের নজর আছে। জানেন, আমি এখানে এসেছি অতিশয় গোপনে। ইংরেজ একবার আমার সন্ধান পেলে আমার এই প্রিয়তম মুন্ডটি আর আমার ধরের উপর শোভা পাবে না। সেজন্যই আমি আপনাদের সাহায্য প্রার্থী। আপনারা এমন কোনো ব্যবস্থা করুন যাতে আমি কোনো কৌশলে ইংরেজদের অগোচরে বাদশার নূর মহলে পৌঁছতে পারি। আমি শুধু বিলাস প্রমথ বাদশার সামনে গিয়ে বলবো, এখুল বতখুর সন্দম তুবুয়া খসেদারি। ওগো ফুল, এখনো আমি তোমার প্রতি মুগ্ধ, তোমাতেও কিসের সৌরভ। মুন্সি আমির আলী একটুক্ষণ চিন্তা করে বললেন, একটি মাত্র উপায়ই বাতলানো যায়। আমি যতদূর জানি, নবাব ওয়াজিদ আলী শাহ যে এই বিলাসের স্রোতে ডুবে আছেন, এতে কোম্পানির সরকারের প্রশ্রয়ও আছে। নবাব এখনো ইংরেজের কাছ থেকে খোরপোশ গ্রহণ করেননি, নিজেকে এখনো তিনি রাজ্যচ্যুত স্বাধীন নবাবই মনে করেন। নবাবের জননী ইংল্যান্ডে গেছে হৃদ রাজ্য পুনরুদ্ধারের জন্য মামলা করতে। আগা আলী বললেন, এসব তো আমরা জানি, আপনি এখন কি করা যায় সেই কথা বলুন। মুন্সি আমির আলী পেশায় আইনজীবী, তাই যে কোনো বক্তব্যই তিনি সবিস্তারে এবং পটভূমি অঙ্কিত করে বলতে ভালোবাসেন। অন্য সকলকে তার চেয়ে অজ্ঞ মনে করাও তাঁর স্বভাব। তিনি হাত তুলে বললেন, আগে সব শুনুন, তাহলে বুঝবেন। যা বলছিলাম, ব্রিটিশ আদালত ইস্ট ইন্ডিয়া আওত দখল করছে। যা বলছিলাম, ব্রিটিশ আদালত ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেয়াল খুশি অনুযায়ী চলে না। কোম্পানির প্রতিনিধি হয়ে জেনারেল উডসাম বেআইনিভাবে আউট দখল করেছে। ব্রিটিশ আদালতের মামলায় কোম্পানি হেরে যেতে পারে। নবাব ওয়াজিদ আলী শাহ আবার ফিরে পেতে পারেন তার রাজ্য। সেই জন্য কোম্পানি চাইছে, মুন্সিজি, এসব কুটো কথা পরে শোনা যাবে। আমি চাই তুরন্ত বাদশার সঙ্গে দেখা করতে। কোম্পানির ফোর্স ওয়াজিদ আলী শাহের বাড়ির উপর নজর রেখেছে। দেখা করতে গেলেই আপনি ধরা পড়ে যাবেন। সেজন্যই বলছিলাম, দেখা করার একটাই উপায় আছে। কোম্পানি চায় নবাব যত খুশি বিলাসে মত্ত থাকুক, নবাবের সঞ্চিত অর্থ খরচ হয়ে যাক। আমাদের বাদশার কাছে প্রচুর ধনরত্ন আছে। আপনি ওয়াজিদ আলী শাহকে বাদশাহ বলছেন, কিন্তু আমাদের কাছে হিন্দুস্তানের বাদশাহ একজনই, তিনি বাহাদুর শাহ জাফর। সে যাই হোক, আপনি নবাবের বিলাসের বহর দেখেননি, দেখলে বুঝবেন দৈনিক কত মুদ্রা ব্যয় হয়। আর শত শত মুসাহিব আর সাগিদ, আর আছে হাজার হাজার জানোয়ার আর চিড়িয়া আর স্ত্রীলোক। এসব পুষতে কত খরচ হয় জানি না। যেখানে আয় নেই, শুধু ব্যয়, সেখানে অফুরন্ত ধনরত্ন একদিন ফুরিয়ে যায়। ইংরেজ কোম্পানি চায় নবাবের অর্থ ফুরিয়ে যাক, তারপর নবাব কোম্পানির কাছে খেসারত আর পেনশনের তকনা চাইতে বাধ্য হোক। ব্যাস, একবার নবাব কোম্পানির কাছ থেকে টাকা নিলেই মামলা চুকে গেল। ওদের উপর নবাবের আর কোনো দাবি থাকবে না। বিজরিশ কদ্রু যতদিন লখনৌয়ের সিংহাসনে আছে, তার মধ্যে এটা হয়ে গেলেই ইংরেজের লাভ, কারণ লখনৌ এখন ইংরেজের অধিকারে নেই। সুতরাং লখনৌ ফিরিয়ে দেবার মামলা এখন অচল। আমরা দেশ থেকে ইংরেজকেই তো উচ্ছেদ করে দিচ্ছি, তার মধ্যে এত মামলা মোকদ্দমার কথা কেন? মামলায় কিছু হবে না, তলোয়ার বন্দুককে ফয়সালা করতে হবে। আপনি ওয়াজিদ আলী শাহের সঙ্গে দেখা করিয়ে দিন আমার। নবাবের সঙ্গে দেখা করতে গেলে রেন্ডি কিংবা নাচনেওয়ালি সাজতে হবে, পারবেন? আপনার চেহারা খাপসুরত আছে,
আপনাকে মানিয়ে যাবে, কিন্তু এই বুড়ো বয়সে আমি মাগি সাজবো কি করে? রেন্ডি নাচনেওয়ালি ছাড়া আর অন্য কারুকে এখন ইংরেজের প্রহরীরা নবাবের বাড়ির কাছে ঘেঁষতে দিচ্ছে না। আগা আলী অধীরভাবে বললেন, মুন্সিজি, আপনি অযথা সময় বরবাদ করছেন। শহর কলকাতায় কি ঘুঙ্গটওয়ালি নাটকওয়ালির অভাব আছে? শুনেছি তো রাতের সময় এখানে হুরির মেলা বসে। যত টাকা লাগে লাগুক, আপনি 2-4টি বেশ মঞ্জিলওয়ালি ধরনের রেন্ডি ভাড়া করুন। তাদের সঙ্গে আমরা দুজন তবলিয়া সারিঙ্গিয়া সেজে বাদশার নূর মহলে ঢুকে যাব। আপনি খানদান বংশের লোক, আপনি কি ওরকম ভেগ ধরতে পারবেন? ইংরেজ হটাবার জন্য আমি এখন সব কিছু করতে পারি। অল্পক্ষণ পর সেদিনকার মতো গোপন সভা ভঙ্গ হলো। ঠিক সুবিধা মতন রূপসী নর্তকী সংগ্রহ করতে সময় লেগে গেল আরও 2 দিন। মৌলা আলীর দরগার কাছে চাঁদ বিবি নামে এক নাম করা মালকান আছে। তার কুঠিতে সে 10-12টি বিদ্যুৎ প্রবাহময়ী রূপসী গুণবতী তয়ফাওয়ালি পোষে। তার মধ্যে থেকে বেছে বেছে এক নজরেই মস্তক ঘূর্ণিত হবার মতো চেহারার 2টি যুবতীকে ভাড়া করা হলো অগ্নিমূল্যে। মুন্সি আমির আলী এবং আগা আলী নিপুণভাবে ছদ্মবেশ ধারণ করলেন। 2 দিন তারা মুখ মুন্ডন করেননি। পরনে ঢোলা পাজামা ও সস্তা সিল্কের বেনিয়ান, মুখ ভর্তি পান, সেই পানের পিক গড়িয়ে পড়ছে জামায়। গলায় লাল রঙের রেশমি রুমাল বাঁধা, মাথায় চকচকে জরির টুপি উল্টাভাবে বসানো। মুন্সি আমির আলীর জীবনে কখনো সুরাপান করেননি, তবু চক্ষু 2টি ঢুলু ঢুলু করে রেখেছেন, হাতে সারিঙ্গি। কিন্তু তিনি ছট টানতেও জানেন না। মেটিয়া বুরুজে পরপর অনেকগুলি বাড়ি নিয়ে সাঙ্গপাঙ্গ সমেত আস্তানা গেড়েছেন নবাব ওয়াজিদ আলী শাহ। পালকি থেকে সেখানে নেমে আগা আলী বুঝলেন যে মুন্সি আমির আলী ঠিক কথাই বলেছেন। একদল গোরা সৈন্য সেখানে পাহারা দিচ্ছে। উটকো লোক নবাব মহলে প্রবেশ করতে চাইলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। মুন্সি আমির আলীর কাজ পাকা। তিনি সঙ্গে করে একটি নকল এত্তেলাপত্র নিয়ে এসেছেন। গোরা সৈন্যরা কিছু প্রশ্ন করার আগেই তিনি পত্রটি দাখিল করে বোঝাতে চাইলেন যে নবাবের দরবারের আহ্বানেই তাঁরা এসেছেন। গোরা সৈনিক দেখে আগা আলীর মুখ শুকিয়ে গিয়েছে। জোর করে তিনি মাতালের ভান করতে লাগলেন। ইংরেজ প্রহরীরা অবশ্য বাধা দেবার কোনো চেষ্টাই করলেন না। পত্রখানি যাচাই করল না তারা। জরির চুমকি বসানো নীল ওড়না পরা 2 সুন্দরীকে দেখেই তারা মৃদু হাস্য করল এবং হাতের ইঙ্গিতে জানালো, যাও যাও। সদর পেরিয়ে ভেতরে ঢুকে আগা আলী এবং মুন্সি আমির আলী হাঁফ ছাড়লেন। আর কোনো ভয় নেই। নবাব মহলের মধ্যে সম্পূর্ণ অরাজকতা। কে কোন দিকে আসছে না যাচ্ছে তাতে কারুর কোনো খেয়াল নেই। এখন প্রশ্ন নবাবকে খুঁজে বের করা। এর মধ্যে একটি উৎপাত এই যে যার কাছেই কিছু প্রশ্ন করা যায় সেই আগে টাকা চাই। উৎকোচ বা বকশিস না পেয়ে কেউ মুখ খুলবে না। যাই হোক, কোনো ক্রমে জানা গেল যে নবাব এখন আছেন সুরশেষ মঞ্জিলে। পাশের উদ্যানটি পার হলেই সেই মঞ্জিল। সেই মঞ্জিলে প্রবেশ করার পর সমস্যা হলো কোন কক্ষে নবাব আছে সেটা জানা। পরপর 2জন ভৃত্যকে উৎকচ দেবার পর 3য় জনের ক্ষেত্রে আগা আলী উগ্রমূর্তি ধারণ করলেন। সেই ভৃত্যের টুঁটি চেপে ধরে আগা আলী বললেন, বেওয়াকুফ, বল কোথায় বাদশাহ আছেন? সে ভৃত্যটি জোর করে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে আগা আলী বসনের অভ্যন্তর থেকে একটি ছুরি বার করে বললেন, এখনই তোর কলিজা ছিঁড়ে নেব। ভৃত্যটি কাঁপতে কাঁপতে তখন দ্বিতলের একটি কক্ষের কথা জানালো। সিঁড়ি দিয়ে উঠবার সময় আরো 2-1জন লোক বাধা দেবার চেষ্টা করতে আগা আলী সবলে ধাক্কা দিয়ে ফেলে দিলেন তাদের। তারপর নর্তকী 2টির দিকে চেয়ে চক্ষু নরম করে বললেন, তোদের কাম ফতে হয়ে গেছে, এখন যেখানে খুশি যা, খবরদার কারোর কাছে মুখ খুলবি না। আগা আলী গলা থেকে রুমাল খুলে ফেললেন এবং ছুরি কাটি আবার গোপন করলেন। তারপর এক ধাক্কায় খুলে দিলেন নির্দিষ্ট কক্ষটির দ্বার। বিকেল ও গধূলির সন্ধিক্ষণে নবাব ওয়াজিদ আলী শাহ 5জন সঙ্গী সহ সেই কক্ষের নামাজ আদায় করছিলেন। আগা আলী ঈষৎ অপ্রস্তুত হয়ে টুপি খুলে নতমস্তকে অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই নামাজ শেষ হলো। নবাব মুখ তুলে চাইলেন আগন্তুকদের দিকে। আগা আলী কুন্নিশ করতে করতে 5 পা এগিয়ে তারপর হাঁটু গেড়ে বসে পড়লেন এবং নবাবের পা ছুঁয়ে কদম ভুসি করলেন। তারপর ফার্সি ভাষায় বললেন, বাদশাহের ভৃত্য আগা আলী হাসান খাঁ অনেক কষ্টে হুজুরের সমীপে হাজির হয়েছে। বাদশাহ দীর্ঘজীবী হন। হুজুর তাঁর এই ভৃত্যটিকে চিনতে পেরেছেন নিশ্চয়ই। নবাবের অঙ্গে সাদা রেশমের আংরাখা, তার তলায় হালকা নীল রঙের শলুকা। প্রখর গ্রীষ্মে তার ললাট ঘর্মসিক্ত। আগা আলীর কথা শোনার পর তিনি কোনো উত্তর না দিয়ে
এক দৃষ্টে তাকিয়ে রইলেন মুন্সি আমির আলীর দিকে। এত রকম উত্তেজনার মধ্যে মুন্সি আমির আলী গলায় রুমাল এবং মাথার টুপি খুলতে ভুলে গিয়েছিলেন। তাড়াতাড়ি সেগুলো খুলে বারবার কুর্নিশ করতে লাগলেন। নবাব দণ্ডায়মান দুই আগন্তুকের উদ্দেশ্যে বললেন, ব্যাঠো। আগা আলী বললেন, হে বাদশাহ, আপনার সঙ্গে আমার কয়েকটি অতি জরুরি ও গোপন কথা আছে, সেগুলি আমি আপনাকে নির্বিত্তে বলতে চাই। নবাব এই কথার কোনো উত্তর দিলেন না এবং তার সঙ্গীদেরও যেতে বললেন না। আগা আলী নিজেই গরম চোখে লোকগুলোর দিকে তাকালেন। সেই লোকগুলি সম্ভবত আগা আলীকে চিনতে পেরেছে, তাই তারা বিনা বাক্য ব্যয়ে নিজেরাই উঠে গেল। আগা আলী নবাবের উদ্দেশ্যে বললেন, হুজুরে আলম নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন। যে মসিউদ্দিন খাঁকে আপনি মুক্তার এয়াম দিয়ে বিলায়েতে পাঠিয়েছেন মামলা দাখিল করবার জন্য, আমি সেই মসিউদ্দিন খাঁয়ের ভাতুষ পুত্র। হুজুরে আলম অনেকবার আমাকে দেখেছেন। নবাব নীরব রইলেন। তারপর আগা আলী শোনালেন বর্তমান লাকনাউর অবস্থা। ওয়াজিদ আলীর সন্তান বীরজিস কদ্রু এখন লখনৌয়ের সিংহাসনে আসীন। তার নামে মুদ্রাও বার করা হয়েছে। প্রজারা আবার কর দিচ্ছে। এখন সকলেরই ইচ্ছা বাদশাহ আবার লাকনাউতে ফিরে আসুন। বাংলায় মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত। হুজুরে আলম একবার ডাক দিলেই সকলে তার অধীনে জমায়েত হবে। তখন সহজেই কলকাতা দখল করা যাবে। মুন্সি আমির আলী এবার শোনালেন ফরাজি এবং ওয়াহাবিদের প্রস্তুতির কথা। চট্টগ্রাম, ঢাকা, মেদিনীপুরে সিপাহী ব্যারাকেও উত্তেজনা চলছে। যে কোনো দিন সিপাহীরা বিদ্রোহ করতে পারে, শুধু শাহী বংশের কারোর নেতৃত্বের অপেক্ষা। নবাব সম্পূর্ণ নীরব রইলেন। পর্যায়ক্রমে তিনি দুই বক্তার মুখের ওপর দৃষ্টি স্থাপন করতে লাগলেন, কিন্তু একটি কথা উচ্চারণ করলেন না। আগা আলী আরো বিশদভাবে ফুটিয়ে তুললেন বিদ্রোহের চিত্র। দিল্লিতে সিপাহীদের জয়লাভের কাহিনী, লখনউতে এখন বইছে খুশির জোয়ার। নবাবেরই বেগম হজরত মহলের নামে প্রজারা দিচ্ছে জয়ধ্বনি। মুন্সি আমির আলী বললেন, নবাব যদি এখান থেকে নিষ্ক্রান্ত হয়ে গোপনে কোথাও অবস্থান করতে চান, তাহলে সেই ব্যবস্থাও করা আছে। নবাব ওয়াজিদ আলী শাহ সময় বিশেষে বাক্য সংযমী হিসেবে বিখ্যাত। এখন তিনি একেবারে পাথরের মূর্তির মতো নীরব নিথর হয়ে গেছেন। তাঁর মুখে কোনো ভাবের রেখাই ফুটল না। আগা আলী কাতরভাবে বললেন, হুজুরে আলম, কিছু বলুন। কোনো উত্তর না দিয়ে নবাব উঠে দাঁড়ালেন। পেছনের দরজা দিয়ে তিনি চলে গেলেন পাশের কক্ষে। তারপর সেখানে একেবারে সাদা একটি দেয়ালের কাছে চলে গিয়ে দেয়ালে নাসিকা ঠেকিয়ে তিনি কেঁদে উঠলেন উচ্চস্বরে। নবাবের কান্নার আওয়াজ শুনে তার অনেক সহচর অনুচর ভিড় করে দাঁড়ালো সেই কক্ষের কাছে। আগা আলী এবং মুন্সি আমির আলীও অপ্রস্তুত। বেশ খানিকক্ষণ ধরে দেয়ালের দিকে মুখ করে ক্রন্দন করলেন নবাব। তারপর মুখ ফেরালেন এক সময়ে। তার বস্ত্র ভিজে গেছে অশ্রুধারায়। নবাব অস্ফুষ্ট কণ্ঠে উচ্চারণ করলেন, খ্বাব থা जो कुछ भी देखा, जो सुना अफसाना था। যা কিছু দেখেছি সবই স্বপ্ন, যা কিছু শুনেছি সবই কাহিনী। তারপরে তিনি ডাক পাঠালেন কলমচির উদ্দেশ্যে। সে হাজির হতে তৎক্ষণাৎ মুসাবিদা করা হলো একটি পত্রের। নবাব কোম্পানির সরকারকে জানিয়ে দিলেন যে বিদ্রোহীরা এসে তাঁকে উস্কানি দিচ্ছে। তিনি এর মধ্যে জড়িয়ে পড়তে চান না একটুও। ইংরেজের বিরুদ্ধে আগেও লড়াই করেননি, এখনো লড়াই করবেন না, এবং এই অবস্থায় তাঁর পক্ষে বাইরে থাকাও নিরাপদ নয়। সরকার বাহাদুর যেন তাঁকে কেল্লার মধ্যে স্থান দেন। পত্রপাঠ ইংরেজ সরকার নবাবকে নিয়ে গেল ফোর্ট উইলিয়ামে। আগা আলী এবং মুন্সি আমির আলীও বন্দী হলেন। তাঁদের রাখা হলো ফৌজি গারদে। কেল্লায় নিরাপদে অবস্থানের জন্য নবাবের নিজস্ব জিনিসপত্রের সঙ্গে এলো 17টি বালিশ। দুদিকে পাশ ফিরে শোবার সময় নবাবের দুই কানের জন্য ছোট দুটি কান বালিশ লাগে। সেই বালিশের স্তূপের মধ্যে নিশ্চিন্তে শুয়ে থেকে নবাব আবার মন দিলেন কবিতা রচনায়। গভর্নর জেনারেল লর্ড কানিংয়ের মহানুভতার জন্য তাঁর প্রতি প্রশস্তিমূলক এক দীর্ঘ কবিতা রচনা করে পাঠিয়ে দিলেন। হীরা বুলবুলের তীর্থ দর্শনের স্বাদ দিন দিন বেড়েই চলছিল। রায়মোহন নানারূপ ওজোর আপত্তি তুলে টালবাহানা করছিল বলে একসময় জেদ ধরল যে রায়মোহনকে বাদ দিয়ে সে নিজেই সব ব্যবস্থা করবে। এখনো তার অর্থের অকুলান নেই। দেহ ব্যবসায় এবং সঙ্গীত বৃত্তি পরিত্যাগ করার পর এখন সে তার বেশভূষার প্রতি কোনো মনোযোগ দেয় না। সাধারণ আট পরে শাড়ি পরে বাড়িতে থাকে। কলকাতার মাথা মাথা বাবুদের দেওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার তার কাছে রয়ে গেছে। রায়মোহনের অগোচরে একদিন সে তার অনেকগুলি বিক্রি করে দিয়ে এলো গুপি শেখরার দোকানে। এই অর্থ দিয়ে সে এবার বজরা ও লোক লস্কর ভাড়া করবে। সে মনস্থ করেছে সে যাবে জগন্নাথ ধামে।
পতিতপাবন সকলকেই আশ্রয় দেন, তার মতো পতিতাকেও কি তিনি উদ্ধার করবেন না? যথাসময়ে সব জানতে পেরে রায়মোহন একেবারে শশব্যস্ত হয়ে উঠল। হীরা বুলবুলকে সে অনেক করে বুঝাবার চেষ্টা করলো যে এই সময় কি কেউ বিদেশ বিভুঁয়ে যায়? সেপাইদের হ্যাঙ্গামা চলছে, চতুর্দিকে নানা রকম উৎপাত, দেশে একেবারে যেন অরাজক অবস্থা। এই সময় পথে ঘাটে পথে পথে বিপদের ভয়, কিন্তু হীরা বুলবুল এসব কিছুই বুঝবে না। সে অনাথিনী, তীর্থযাত্রিনী, তার আবার ভয় কি? এই পরন্ত যৌবনেও যে তার শরীরে মোহ উদ্রেককারী রূপ রয়েছে, সে বিষয়ে সে একেবারেই উদাসীন। শেষ পর্যন্ত হীরা বুলবুলের একঘুয়েপনার কাছে রায়মোহনকে বশ্যতা স্বীকার করতে হলো। বিদ্যুৎসাহিনী সভায় ইদানিং তার যাতায়াত একটু কমে গিয়েছে। সেখানকার নাট্য অভিনয় কিছুদিনের জন্য স্থগিত আছে। সিপাহী যুদ্ধের যে কোনো রকম নিষ্পত্তি না হলে নতুন করে কিছু শুরু করা যাবে না। রায়মোহন নিজে কখনো শ্রীরামপুরের ওদিকে কোথাও যায়নি, সুতরাং হীরার সঙ্গে যাওয়াই সে মনস্থ করল। জগন্নাথ ক্ষেত্র অতি প্রাচীন তীর্থস্থান, দেখাই যাক না গিয়ে একবার। রায়মোহনের খুব একটা দেবদীর্যে ভক্তি নেই। জীবনের বহু রকম ঘূর্ণিপাকে পড়ে সে বুঝেছে যে যথাসময়ে যথারীতি কৌশল প্রয়োগ করাই জীবন ধারণের প্রকৃষ্ট পন্থা। যার পুরস্কার থাকে সে সমাজের তুঙ্গে ওঠে, যার থাকে না, কোনো ঠাকুর দেবতা তার কান ধরে টেনেও তাকে উপরে তুলতে পারে না। যে যাতে আমোদ পায় তাই নিয়েই সারা জীবন মজে থাকে। কেউ ভালোবাসে যুদ্ধবিদ্রোহ, কেউ অর্থ, কেউ সন্তান উৎপাদন, কারুর থাকে রূপ লালসা, কারুর বা শুধুই ফক্কুরি। রায়মোহনের ঝোঁক এই শেষোক্ত দুটির দিকেই। তাই নিয়েই তো প্রায় এতখানি জীবন কাটালো। একটা বড় বাসনা ছিল রায়মোহনের, কিন্তু হীরা বুলবুলের জন্য সেটি পূরণ হলো না। সে চেয়েছিল সর্বসমক্ষে এই শহরের কিছু বড় মানুষের মুখোশ খুলে দিতে, তাদের কীর্তি কাহিনী নিয়ে সে গান বাঁধবে, আর হীরা বুলবুল গাইবে। জনসাধারণ ধিক্কার দেবে তাদের। এইভাবে হীরা বুলবুলের পুত্র চন্দ্রনাথের প্রতি অবিচার ও অন্যায়ের প্রতিশোধ নেওয়া যেত। কিন্তু হীরা বুলবুলের আর ওসবে মন নেই। গান গাওয়াও সে সম্পূর্ণ বন্ধ করেছে। পুত্র শোক তার বুকে শেল হয়ে বিঁধে আছে। জীবনে আর কিছুতেই তার আর স্বাদ নেই। কথাবার্তার মধ্যে একটু যেন পাগল পাগল ভাব। রায়মোহনের নিজের কণ্ঠ সুরেলা নয়, সে সঙ্গীত শিক্ষক, কিন্তু গায়ক নয়। তার গান কেউ শুনবে না। সেই জন্য সে এখন মধ্যে মধ্যে ভাবে যে বড় মানুষের কেচ্ছা সম্বলিত গানগুলি সে লিখে পুস্তক আকারে ছাপাবে বেনামিতে, তারপর হাটে বাজারে বিলি করবে। একটি বজরা ভাড়া করা হলো আসা যাওয়ার চুক্তিতে। দুজন হিন্দুস্তানি বরকন্দাজও নেওয়া হলো সঙ্গে। শুভ দিন শুভ লগ্ন দেখে এবার বেরিয়ে পড়লেই হয়। যাত্রা প্রাকালে হীরা বুলবুল রায়মোহনকে বলল, তুমি যে আমার আঁচল ধরে যাচ্ছ, একটা কথা কিন্তু মনে রেখো, আমি আর না ফিরতেও পারি। যদি মন চায় আমি সেখানেই ঠাকুরের চরণে পড়ে থাকব। রায়মোহন বলল, তুই কি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে চৈতন্য ঠাকুর হবি নাকি রে বেটি? না ফেরার কথা বলছিস? যাব, দেখব, ফুর্তি করব, ফিরে আসব, এই হলো গে কথা। তিত্তির স্থানে গিয়ে ফুর্তি? ফের ও কথা বললে ঠেঙিয়ে বিষ ছেড়ে দেবো একেবারে। আরে ফুর্তি তো তোর সঙ্গে, অন্য কারুর কথা কি বলছি? আরে শোন, তীর্থস্থানে বেশি দিন থাকলে পুণ্যের ফল হয় না। কথাই বলে তিত্তি দর্শন, তিত্তি থাকুন কেউ বলে। তোমার ওসব ছেঁদো কথায় আমি ভুলছিনি। আমার মন না চাইলে আমি আর ফিরবো না। এই আস্তাকুরের জায়গায় আমার কি ফেরার ঠেকা? তোমার খুশি হয় তুমি ফিরো, আমায় ছেড়ে তুই থাকতে পারবি? তোর মন কাঁদবে না? মরে যাই মরে যাই, থু 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 থু, তোমায় দেখলে আমার অঙ্গ জ্বলে যায়। অল্প পেয়ে ঢ্যামনা বৈমদত্তির মতো আমার উপর চেপে আছে, সারাটা জীবন একেবারে জ্বালিয়ে খেলে গা। কথাই বলে যে বেটা রাঁড়ের ভাতার তার নেই গুণের অধার। আহারে মধু মধু, আরও বলো। রাগলে তোর মুখ দিয়ে মণি মুক্ত ঝরে, কান যেন জুড়িয়ে যায়। একেই বলে শ্রাবণ সাধক, নয়ন সাধক। তোমার তো দু কান কাটা, নাকও কাটা, ওই হাড়গিলের মতো চোখ দুটো যদি কেউ গেলে দিত। এই যে সেই গান হলো রে, ওরে প্রাণ প্রাণ রে বাকি নেই আর, নাক কাটাতে নাক কান কাটা, প্রাণ তোমার হলো লাজে মরে যায়। একটু শোনাবি? চুপ, যা বললুম মনে রেখো, পরে যেন আমায় দুশো না। আমি যদি আর না ফিরি, ওরে আমার হিরেমণি, তুই না ফিরলে কি আমি ফিরতে পারি? তো ছি চরণে প্রাণ মন সোপে একেবারে যখন ঠাঁই নিয়েছি, তখন তোর সঙ্গে তো আমি নরকেও যাব। তীর্থস্থান তো ভাগ্যের কথা। ঠিক আছে, দেখো বাবু, যেন তখন
পেঁচপা হয়েও না। তোকে যদি আমি ফিরিয়ে আনতে না পারি তাহলে আমার নাম রায়মোহন ঘোষালী নয়। তখন দেখিস আমি সত্যি নাক কান কাটবো। শরৎকাল, ঝড় বাদলার তেমন ভয় নেই। বজরা চলল তরতরিয়ে। একবার ভাবা হয়েছিল জলপথের বদলে স্থলপথে গেলে কেমন হয়। রাজা সুখময় রায় পুরী যাত্রীদের জন্য উলুবেড়ে থেকে কটক পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করিয়ে দিয়ে গেছেন। মধ্যে মধ্যে ধর্মশালা, স্নান ও পানীয়ের জন্য পুষ্করিণী ও কূপ ও খনন করিয়েছেন অনেকগুলো। সেই জন্য এখন স্থলপথ দিয়েই জগন্নাথ ক্ষেত্র যাওয়া সুবিধাজনক। কিন্তু হীরা বুলবুল এবং রায়মোহন দুজনেই বেশ কয়েকবার বাবুদের সঙ্গে গঙ্গাবক্ষে বজরা ভ্রমণে এসেছে। জলপথে তারা অভ্যস্ত। সেই তুলনায় ডুলি পালকিতে যাত্রা তাদের কাছে আরামদায়কও মনে হয়নি। রায়মোহন আশা করেছিল যাত্রাপত্রে বজরা বিহারের মতো মনোরম হয়ে উঠবে। পৃষ্ঠপোষক হিসেবে কোনো বাবু নেই, কিন্তু সে নিজেই বা কম কি। বিশেষত হীরা বুলবুলের মতো সঙ্গিনী রয়েছে যখন। জ্যোৎস্নার রাতে হীরা বুলবুল আবার আগেরকার মতো জরির চুমকি বসানো গাঢ় নীল রঙের শাড়িতে সজ্জিত হবে। কপালে থাকবে চন্দনের টিপ, আর সে নিজের কোচানো ধুতি ও হলুদ রেশমি বেনিয়ানটি পরে বসবে। হাতে গোড়ের মালা, সামনে সুরার পাত্র। মুখের রং জ্বলে গেছে, ত্বক কুঞ্চিত হয়েছে, তবু এই বৃদ্ধ বয়সেও তার চেহারাটি একেবারে ফেলে দেওয়ার মতন নয়। হীরা বুলবুল গানে বাতাস মাতোয়ারা করবে, আর সে নেশার ঝোঁকে মেরে ফেল মেরে ফেল, মেরি জান বলে উঠবে। হীরেমণির কণ্ঠে সুরের 3 লোহরী খেললে সে মোহর ছুঁড়ে উপহার দেবে তাকে। এই উপলক্ষে সে বেশ কয়েক বোতল ব্র্যান্ডি এবং একজন তবলিওয়ালাকেও সঙ্গে করে এনেছে। কিন্তু হীরা বুলবুলের কিছুই হতে দিল না। সে একখানা সামান্য কস্তা ডুরে তাঁতের শাড়ি পরে থাকে, কিছুতেই আগের মতো বসনভূষণ অঙ্গে চাপাতে রাজি নয়। গানের কথা শুনলে সে মুখ ঝামটা দেয়। এমনকি এক রাতে দীপ্ত নক্ষত্রময় নীল আকাশ দেখে মোহিত হয়ে রায়মোহন ব্র্যান্ডি ঢক ঢক করে গলায় ঢেলে যেই নিজের ভাঙা গলায় একটা গান গেয়ে উঠল, অমনি বিরক্ত ক্ষুব্ধ হয়ে হীরা বুলবুল তার হাত থেকে ব্র্যান্ডির বোতল কেড়ে নিয়ে শূন্যে তুলল। রায়মোহন আহা হা হা করছিস কি বলতে বলতেই হীরা বুলবুল সে বোতল ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। রায়মোহন কোনো ভৎসনা না করে এক দৃষ্টে চেয়ে রইল হীরা বুলবুলের দিকে। তার চোখে অন্য দৃশ্য ভেসে উঠল। 2-3 পাত্র সুরা পান করলেই একেবারে চনমনে হয়ে উঠত হীরেমণি। গান গাইতে গাইতে হঠাৎ উঠে দাঁড়িয়ে কোমর তোলাতো, ওষ্ঠধর একটু স্ফীত, স্বেচ্ছায় ওড়না খসিয়ে দিত বুক থেকে। 2 চোখে যেন 2টি বাগদাদের ছুরি। সুরার পাত্রটি এক হাতে, মাথার উপর ধরা। মাত্র তো কয়েক বৎসর আগেরকার কথা। সেই রমণীর এরকম পরিবর্তন! কলকাতা থেকে যতই দূরে সরে যাচ্ছে ততই উতলা হয়ে উঠছে হীরা বুলবুল। কতক্ষণে পৌঁছাবে? এখন জগন্নাথ দেবী তার ধ্যান জ্ঞান, মুখে আর অন্য কোনো কথা নেই। মাঝে মাঝে সে ব্যাকুল ভাবে রায়মোহনকে প্রশ্ন করে, হ্যাঁ গা, যদি আমি ঠাকুরের কাছে হত্যে দিই, যদি বুক চিরে রক্ত দিয়ে ঠাকুরের পুজো দিই, তবু কি ঠাকুর আমার বুকের ধন চাঁদুকে ফেরত দেবেন না? বলো না গো। রায়মোহন শুষ্ক কণ্ঠে সান্ত্বনা দেয়। গত 2-3 বৎসর অনেক অনুসন্ধান করেও চন্দ্রনাথের কোনো খোঁজ পাওয়া যায়নি। রায়মোহনের ধারণা চন্দ্রনাথ শহর ত্যাগ করে পশ্চিমে পালিয়েছে। এই যুদ্ধের ডামাডোলে তার ভাগ্যে কি ঘটেছে কে জানে। বজরা যাবে কটক পর্যন্ত, তারপরে পদব্রজে যাত্রা ছাড়া আর কোনো গতি নেই। মাঝি মাল্লাররা যেদিন জানালো যে কটক আর মাত্র 3 বেলার পথ দূরে, সেই দিন শেষ রাতেই চূড়ান্ত বিপর্যয় ঘটে গেল। 2টি ছিপ নৌকো ভর্তি ডাকাত পড়ল এই বজরায়। বরকন্দাজ দুজন যথা নিয়মে বন্দুক পাশে রেখে নিদ্রিত ছিল। তারা কোনো বাধা দেবার আগেই মৃত্যুবরণ করলো। অন্য লোক লস্কররা কেউ আহত হলো, কেউ ভয় লাফিয়ে পড়ল জলে। হীরা বুলবুলের সঙ্গে এক কামরাতেই শুয়েছিল রায়মোহন। হঠাৎ ঘুম ভেঙে দেখলো দ্বারের কাছে মশালধারী কয়েকটি জমদূত। কোনো ক্রমে উঠে দাঁড়াবার আগেই মস্তকে প্রবল আঘাত পেয়ে সে সংজ্ঞাহীন হলো। নিশীথের স্তব্ধতা খান খান হয়ে গেল হীরা বুলবুলের তীক্ষ্ণ আর্তনাতে। মার্জারের মতো বোধ হয় 9টি জীবন রায়মোহনের, তাই সে প্রাণে বেঁচে গেল। পরদিন সকালে সে জ্ঞান ফিরে পেয়ে দেখলো বজরাটি একেবারে লণ্ডভণ্ড অবস্থায় মহানন্দা নদীর বক্ষে ভাসছে। বাইরে পাটাতনের ওপর একটি মৃতদেহ ও 2টি মুমূর্ষ শরীর আর 2জন লোক জুবুথুবু হয়ে গলুয়ের কাছে বসে আছে। হীরা বুলবুলের কোনো চিহ্ন নেই, কিংবা তার একটি মাত্র চিহ্নই পড়ে আছে, তার দক্ষিণ হস্তের একটি লাল রঙের ভাঙা বালা। রায়মোহনের সর্বাঙ্গ রক্তে মাখামাখি, কাঁধের ওপর মাথাটি যেন অতিশয় ভারী হয়ে গেছে একদিনেই। মুখের মধ্যে বমনের স্বাদ, তবু কোনো রকমের হামাগুড়ি দিয়ে সে এসে গলুয়ের কাছে বসে থাকা লোক দুটিকে উদ্দেশ্য করে বলল, বাপধনরা, বোটটাকে একটু কিনারে নিয়ে যাবার চেষ্টা কর, নইলে যে পচে গলে মরবো।
বজরা যেখানে তীরে ভিড়ল সে স্থল জনমানব শূন্য। অক্ষত লোক দুটি ভয়ে এমন আধমরা হয়ে আছে যে তাদের উদ্যোগে কোনো সাহায্যের জন্য কোথাও যাবার আশা নেই। ওদের মধ্যে একজনের জ্যেষ্ঠ ভ্রাতা নিহত হয়েছে, সেই জন্য এই সময় সে বিকট স্বরে জুড়ে দিল কান্না। ইতিমধ্যে রায়মোহনের চেতনা আবার লুপ্ত হয়েছে। খানিক বাদে দুটি খড়ের নৌকো এলো সেই পথে। তার মাঝিরা চিৎকারে আড়ষ্ট হয়ে বজরার নিকট পড়তে হলো এবং সব বৃত্তান্ত শুনে বজরাটি তারা বেঁধে নিল তাদের নৌকার সঙ্গে। অপরাহ্নে তারা পৌঁছালো একটি ছোট গঞ্জে। সেখানে একটি পুলিশ চৌকি আছে। গঞ্জে সেদিন হাটবার। শত শত লোক ভিড় ভেঙে ছুটে এলো দস্যু লুণ্ঠিত বজরাটি দেখতে। এক সরিদ উড়িয়া বণিক দয়াপরবশ রায়মোহনকে স্থান দিল নিজের গৃহে এবং শুশ্রূষার গুণে সে পরদিনই অনেকটা সুস্থ হয়ে উঠল। হীরা বুলবুলকে দুদিন পর পাওয়া গেল মহানন্দার পার্শ্ববর্তী এক মনুষ্য বসতিহীন জঙ্গলে। কাঠুরেরা তাকে দেখতে পেয়েছিল। তার শরীরে কোনো বস্ত্র নেই। কোনো হিংস্র পশু যেন তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। যদিও কাঠুরেদের অভিমত এই যে সে অরণ্যে কোনো হিংস্র পশু থাকে না। হীরা বুলবুলও অবশ্য প্রাণে মরল না। তাকেও চিকিৎসার জন্য আনা হলো গঞ্জটিতে। খবর পেয়ে রায়মোহন যখন তাকে দেখতে গেল তখন হীরা বুলবুল শয্যায় উঠে বসেছে বটে, কিন্তু নির্বাক নিস্পন্দন, দৃষ্টিতে কোনো ভাষা নেই। পুলিশের লোক শত চেষ্টা করেও তাকে দিয়ে একটি কথাও বলাতে পারেনি। রায়মোহন তার সামনে দাঁড়িয়ে বলল, হিরে, আমি এসেছি। যা হবার তো হয়েছে, তবু যে প্রাণটা যায়নি। হীরা বুলবুল রায়মোহনকে চিনতে পারার কোনো ভাব প্রদর্শন করল না। যেমন দেয়ালের দিকে চেয়েছিল তেমনই রইল। রায়মোহনের চোখে জল এলো, কিন্তু হীরা বুলবুলের দু চক্ষু শুষ্ক। তারপর রায়মোহন অনেক চেষ্টা করলো, কিন্তু হীরা বুলবুলের মধ্যে কোনো বোধের সঞ্চার করানো গেল না। এর আগে অনেক পেরাপেরি করেও অনেক কবিরাজি ওষুধ খাওয়ানো যায়নি। যে বাড়িতে সে রয়েছে সেখানকার গৃহকর্তাটি বললেন, আহা, দেখলেই বোঝা যায় কোনো বড় ঘরের বউ। তার এমন দুর্দশা! অচেনা অজানা স্থানে এই অবস্থায় বেশি দিন থাকা যায় না। আশ্রয়দাতা ওড়িয়া বণিকটির কাছ থেকে রায়মোহন কিছু টাকা ঋণ নিয়ে পালকি ভাড়া করে আবার রওনা হলো কলকাতার দিকে। পালকির মধ্যে বসে অঝরে কাঁদতে লাগলো রায়মোহন। সে অতি পোড় খাওয়া কুশলী মানুষ, সহজে ভেঙে পড়ে না, কিন্তু এখন যেন সে আর পারছে না। হীরা বুলবুলকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, হিরে, একবার আমার পানে চা, একটা কথা বল। ওরে, 2-5টা গুন্ড তোর শরীর ছেঁড়াছিঁড়ি করেছে, সেসব ভুলে যা। আমি তো রয়েছি, আবার ঠিক হয়ে যাবে সব। আমি তোকে 52 তিথি ঘুরিয়ে দেখাবো। হিরে, অমন অবুঝপনা করিসনি। হিরে, দেখ আমাকে ওরা কেমন মেরেছে, আমার মাথাটা একবার দেখ। হিরে, ওরে আমার হিরে। হীরা বুলবুল তবু কোনো শব্দ করে না। তার দেহে একটি শাড়ি কোনো ক্রমে আলুথালুভাবে জড়ানো। তার কোনো হায়াবোধ নেই। রায়মোহন জোর করে তার হাত দুটি তুলে নিজের গালে ঠেকায়। হীরা বুলবুল বাধা দেয় না, আবার রায়মোহন ছেড়ে দিলেই ছপ করে পড়ে যায়। ধর্মশালায় হীরা বুলবুলকে নিয়ে রাত্রিযাপন করাও হলো এক সমস্যা। পালকি থেকে তাকে নামিয়ে ধরে ধরে নিয়ে যেতে হয়। তার গায়ের কাপড় খসে পড়ে। অন্য লোকেরা কৌতূহলী হয়ে তাকায়, নানান প্রশ্ন করে। লোকচক্ষে হীরা বুলবুল এখনো এক আকর্ষণীয় রমণী। তার অঙ্গ থেকে শাড়ি খসে পড়লে তার দৃষ্টি আকর্ষণ করবেই। বাড়িপদার ধর্মশালায় এক সুরাপায়ী অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে। দুটি পাশাপাশি ছোট খুপড়ির একটিতে রায়মোহন, অন্যটিতে হীরা বুলবুল রয়েছে। ধর্মশালার দুটি বড় ঘরে একসঙ্গে অনেক যাত্রী থাকে। সেখানে হীরা বুলবুলকে রাখা যায় না। সুরাপাইটি হীরা বুলবুলের কক্ষের সামনে ঘুর ঘুর করে। সেজন্য রায়মোহনকে সারা রাত জেগে বসে থাকতে হয়। তার শরীর যেন আর বয় না। মধ্যপথে মেদিনীপুরের দিয়ে আসবার সময় একবার সিপাহী সন্ত্রাসের গুজব উঠল। পালকি বাহকরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে আশ্রয় নিল পার্শ্ববর্তী এক গ্রামে। সেখানে একটি দিন গেল। 5ম দিন সকালে হঠাৎ একবার এক পরিবর্তন হলো হীরা বুলবুলের। রায়মোহন ওর পাশে বসে ঝিমোচ্ছিল। হঠাৎ এক চিৎকারে তার চটকা ভেঙে গেল। তারপর বিস্ময়ে অনেকখানি ফাঁক হয়ে গেল তার মুখ। বাঁ কান এক হাতে চেপে ডান হাত সামনের দিকে ছড়িয়ে জোরালো গলায় গান গাইছে হীরা বুলবুল। সিংহী বাগানে মাথা মুড়ুলো এ কোন ভৃঙ্গিরে, কানে ধরে তাদের চরকি নাচাই সে কোন ধিঙ্গিরে। আহ্লাদে তখন রায়মোহনের নিজেরই যেন নাচতে ইচ্ছে করলো। এ যেন তারই রচিত, তারই শেখানো। শত চেষ্টা করেও কয়েক বছর ধরে সে হীরা বুলবুলকে দিয়ে এই গান গাওয়াতে পারেনি। সে হীরা বুলবুলের উরুতে চাপড় মেরে বলল, বাহ বাহ, গা গা।
আর একবার গা। হীরা বুলবুল আবার অন্য গান ধরল। ভিতরেতে ভুয়া ফলে কত কষ্টে দিন চলে, কোনোদিন অর্ধাসন কভু রহে শুয়ায়, পরিধেয় বাস যাহা রজকে দেখে না তাহা, তথাপি কি উঁচু চাল চলে বুক ফুলায়, মরি মরি চলে বুক ফুলায়। অতি উৎসাহে রায়মোহন হীরা বুলবুলকে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, আহা আহা হা, আর কোনো চিন্তে নেই। হিরে, তুই গান ধরেছিস, তোর গলা শুনে আমার বুক জুড়োলো। সঙ্গে সঙ্গে যেন আগুন জ্বলে উঠল হীরা বুলবুলের চক্ষে। কাকাতুয়ার মতো কর্কশ কণ্ঠে বলল, তুই কে রে অভাগীর পুত? কে তুই গতর খেকো? কোন হতচ্ছাড়া মিনসে আমার গায়ে হাত দেয়? যা, দূর হয়ে যা। তারপরে সে সজোরে এক লাথি কষালো রায়মোহনকে। দু হাতের নখ দিয়ে তার চোখ গালতে এলো। রায়মোহন অনেক প্রকারে শান্ত করার চেষ্টা করলো তাকে, কিন্তু হীরা বুলবুল আঁচড়ে কামড়ে মেরে ফেলার চেষ্টা করলো তাকে। সে এখন অতি হিংস্র এক বদ্ধ উন্মাদ। শেষ পর্যন্ত পালকি বেহারাতে সাহায্য নিয়ে রায়মোহন কোনো ক্রমে বেঁধে ফেললো তাকে। প্রকৃতি কিংবা নিয়তির বিচিত্র পরিহাসে হীরা বুলবুল এবং রায়মোহন এই দুজনের কথাই সত্য হলো। হীরা বুলবুল চেয়েছিল সে আর কলকাতায় ফিরবে না, তাই সে ফিরে এলো না। রায়মোহন শপথ করেছিল হীরা বুলবুলকে সে যে কোনো প্রকারে ফিরিয়ে আনবেই। সত্যিই সে ফিরিয়ে আনলো।